নমস্কার। আজকে আমার চতুর্থ পডকাস্টে এমন একজনকে এনেছি যাকে সহসা ভোলা একটু কঠিন। যদিও একটা চালু কথা আছে যে পাবলিক মেমোরি ইজ প্রভারবিয়ালি শর্ট, অর্থাৎ যতক্ষণ আপনি দৃশ্যমান ততক্ষণ আপনার সম্পর্কে মানুষের কৌতূহল। যেই আপনি একটু অন্তরালে চলে গেলেন, মানুষ আপনার কথা আর মনেই রাখল না। এটা মানুষের দোষ নয়, এটা মানুষের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। এটা ক্রিকেটারদের ক্ষেত্রেও সত্য, বলিউডের একশে এক সুপারস্টার সম্বন্ধেও সত্য, জীবন সম্পর্কেই সার্বিকভাবে সত্য। ক্রিজে যতক্ষণ আছেন বা বল যতক্ষণ করছেন ততক্ষণ আপনি হিরো বা হিরোইন, আর যে মুহূর্তে আপনি অবসর নিলেন বা আড়াল হয়ে গেলেন আর কেউ মনে রাখেন। কিন্তু আমি এই কথা মোটামুটি হলফ করে বলতে পারি, আমি আজকে যার সঙ্গে কথা বলবো তাকে ভুলে যাওয়া খুব কঠিন। এই কারণে নয় যে তিনি সম্প্রতি তার দায়িত্ব থেকে সরে এসেছেন, এই কারণে যে যে ধরনের প্রতিকূলতার মুখে তিনি 2 বছরের বেশি সময় ধরে আমাদের সবার বিশ্ববিদ্যালয় কলকাতার দায়িত্ব সামলেছেন, সেটা যদি ভবিষ্যতে যারা তার উত্তরসূরি হবেন, এখন যিনি হয়েছেন তার কথা বলছি না, তিনি একটি কমপ্লিটলি অপদার্থ লোক। আমি জানি, আমার কলেজের ছেলে তো, আমার যে জুনিয়র। কিন্তু যেমন আজকে পর্যন্ত মানুষ সন্তোষ ভট্টাচার্যের কথা বলে কেন বলে, তার কারণ অনিলায়নের ফাঁক বলে তিনি প্রথম একজন উপাচার্য যিনি কিন্তু ডাঁটের সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। আর তারপরে কাকতালীয় ভাবে এই শান্তা দত্ত, যার সঙ্গে আমি কথা বলবো, তিনি অতদিন সময় পাননি, বছর দুয়েক সময় পেয়েছিলেন, কিন্তু মাথা উঁচু করে এই যে একটা কুটিল জটিল আবর্তের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে নিক্ষেপিত হয়েছে, তার মধ্যে থেকে সেটাকে একটা, যাকে বলে দক্ষ ক্যাপ্টেনের মতো, she steered the ship through the rough weather and also rough patches of vast ocean. শান্তা দত্ত, আপনাকে জানাই, এই মুহূর্তে আপনি কি করছেন একটা একটু বলুন তো, লোকের একটু জানার। আমি প্রথমত বলি যে আমি দূরই না, প্রায় 2 বছর 5 মাস আমি ওই হলো আড়াই, প্রায় আড়াই। তো আমি আপাতত অনারারি অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে ডিপার্টমেন্ট অফ হোম সায়েন্সের ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টে, যেখানে আমি ছিলাম চিরকাল, সেখানে গিয়ে জয়েন করেছিলাম। জয়েন করার পরে সপ্তাহ খানিক। অনারারি কেন? আপনি রিটায়ার করে গেছেন? হ্যাঁ, আমি রিটায়ার করে গেছি এবং অনারারি এখন অনারারি একজন প্রফেসরটা সিইউতে আমি নিজেও কয়েকজনকে করেছি। চিন্ময় গুহ বোধহয় একজন। চিন্ময় গুহ তো এমিরিটাস প্রফেসর, আর একটু হায়ার লেভেলে। হ্যাঁ, এমিরিটাস প্রফেসর। অনারারিতে আরো কিছু জন আছে, বায়োকেমিস্ট্রিতে একজন আছেন, বায়োফিজিক্সে আছেন দুজন, আমারই টেনিয়রে হয়েছে। তারাও টাকা পয়সা নেন না, এমনি ছাত্রদের পড়ান। তো আমার টিচাররা, আমার ডিপার্টমেন্টের টিচাররা, তারা একটা চিঠি দিয়েছিল রেজিস্ট্রারকে যে আমাদের ম্যাডামকে আমরা অনারারি একজন প্রফেসর হিসেবে যদি পাই তাহলে ভালো হয়। তো সেই হিসেবে ওটা সিন্ডিকেটে গিয়েছিল। তো সিন্ডিকেটে যাওয়ার পরে ওটা তখন আমি উপাচার্য। এবং সিন্ডিকেটে মানে অনারারি একজন, সেই কথাটা শেষ করা উচিত। অনারারি একজন ছিলাম শব্দটা ব্যবহার করেছি এই কারণে যে আমি বেশ কিছুদিন ক্লাস নেওয়ার পরে ছাত্রদের কোর্স টানছি, কারণ অনেক অনেক ব্যাকলগ হয়ে গেছে ওদের। তো ওরা ভীষণ হ্যাপি। হ্যাঁ, আর ইভেন এখন আমার ছাত্রীরা এখন তারা প্রফেসর, তারাও খুব হ্যাপি। হ্যাঁ, তো সেই সময় হঠাৎ করে দুম করে একটা রেজিস্ট্রার, যে রেজিস্ট্রারি আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন, সেই রেজিস্ট্রারি হঠাৎ করে একটা ইনঅপারেটিভ বলে একটা চিঠি পাঠিয়ে দিলেন। কত মাস পর? মাস নয়, ওটা হবে, আমি ধরা যাক আমি ওই জয়েনিং দিয়েছিলাম, আমার মনে হয় 2 সপ্তাহ 3 সপ্তাহ হবে, খুব বেশি। তো এটা তো সিন্ডিকেট অ্যাপ্রুভড একটা অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ হ্যাঁ,
এবং সেটা রেজিস্ট্রার একা পারেন এটাকে এগুলো পারার কথা নয়, সিন্ডিকেটে কোনো সিদ্ধান্ত এ ধরনের হয়নি। এর মধ্যে একটা মিস ইন্টারপ্রিটেশন করে এই জিনিসটাকে করা হয়েছে। যেমন তো সেটা অ্যাকচুয়ালি ওইটা একটু বলে নিই যে আমি কি করে অনারারি অ্যাডজাংক্ট এলাম, তারপরে আমি এই প্রসঙ্গে আসছি। সেটা হচ্ছে যে অনারারি অ্যাডজাংক্ট প্রফেসরের চিন্তাটা আমার টিচারদেরই। তো বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো ছাত্রদের ইন্টারেস্ট সবসময় প্রথম দেখতে হবে। আর আমি সবসময় মনে করি যে একটা ইউনিভার্সিটি হোক, একটা কলেজ হোক, বা বিদ্যালয় হোক, ছাত্ররা সবসময় রাজা আর আমরা সব প্রজা। সে তো আমি বটে। যখন ছাত্র ছিলাম না, যেটা এখনকার রাজনীতিবিদরা ভুলে যান একদম যে দে আর দ্য সার্ভেন্টস অফ পিপল একদম and are not the other way around. এক্স্যাক্টলি, এবং টিচারও ভুলে গেছে সেটা। মানে আমি ক্লাসে সবসময় বাচ্চাদের বলি, আমি তো ওই ডিপার্টমেন্টেই পড়তাম, ওখান থেকে পাশ করেছি কিন্তু লং কন্টিনিউটি ফুড এন্ড নিউট্রিশনে। হ্যাঁ, এবং আমি এখন বর্তমানে মানে ইস্ট মানে আমাদের দেশেরই বলতে পারে যে সিনিয়র মোস্ট একজন পাইনিয়ার ফুড এন্ড নিউট্রিশনে। এই সাবজেক্টটাকে প্রচুর দূর পর্যন্ত আমি এগিয়ে নিয়ে গেছি। তো আমি বাচ্চাদেরকে সবসময় এটা বলি, দেখ তোরা রাজা, আর আমিও রাজা ছিলাম যখন আমি ছাত্র ছিলাম। এখন না একেবারে প্রজা, তোরা মাইনে দিস, আমরা মাইনে নিই, এবং উত্তমান্য অধমান্য সম্পর্ক কিন্তু মাথায় রাখিস। এটা এভরিডে আমি ওদেরকে বলতাম। এটা বোঝে উত্তমবর্ণ অধবর্ণ? হ্যাঁ, বুঝে এটা একটু কঠিন না হয়ে গেল না? ওদের বুঝিয়ে দিলে বুঝছে যে আচ্ছা। টাকা যখন বলছি যে টাকা তোমরা দিচ্ছ আমরা নিচ্ছি। হ্যাঁ, হুম। তো বাচ্চারা আমার জনপ্রিয়তা যথেষ্ট ছিল, বাচ্চারা তো মুখ দেখে ভালোবাসে না, বাচ্চারা পড়া। তো রেজিস্টারের কারণটা কি দেখা গেল? এবার হলো কি, না তারপরে ওইটা রেজিস্টার কিন্তু খুব ভালোভাবে এই বিষয়টাকে সিন্ডিকেটে নিয়ে গেলেন। এটা ছিল 24/10/2024, খুব না 29/10/2024 সাল। 24 না 25? 29/10/2024। 24, ওকে। তখন আপনি তো বাজার। হ্যাঁ, বাজার। তো ওটাকে স্টেবল আইটেমে নেওয়া হলো, প্লেসড বাই ডিন হোম সায়েন্স। এবার রেজিস্ট্রার আমায় বললেন, দিদি আপনার একটা সম্পর্কে একটা আলোচনা আছে, আপনি আপনার চেম্বারে গিয়ে বসুন। এটা নিয়মের মধ্যে পড়ে, যার সম্পর্কে আলোচনা হবে তাকে ওখান থেকে উঠে যেতে হবে, সেটা রেজিস্ট্রারি হোক, সেটা ভিসি হোক বা ডিনস হোক, চেকে। তা আমি উঠে গেলাম, তারপরে এই আলোচনাটা হয়, নানা আলোচনার মধ্যে দিয়ে এটা আলটিমেটলি পাস্ট হয়। নট অনলি পাস্ট, কতগুলো এজেন্ডা থাকে যাদেরকে বলা হয় শর্ট রেজলিউশন, দ্যাট মিনস রেড অ্যান্ড অ্যাপ্রুভড, মানে ওটা ওইখানে অ্যাপ্রুভড হলো, অ্যাকসেপ্টেড অ্যান্ড অ্যাপ্রুভড হয়ে গেল। এরকম একটা এজেন্ডা না, আরো অনেক এজেন্ডা সেদিন হয়েছে, এইটাতে আমি ছিলাম না। এবার মৈত্রেয়ী দাশগুপ্ত আরেকজন আছেন আমাদের বায়োকেমিস্ট্রি, তারও একজন প্রফেসর অনারারি সেদিনই পাস হচ্ছিল। এবং এগুলোকে আমরা বেশ কিছু এজেন্ডা থাকে, এত ইম্পর্টেন্ট এজেন্ডা যে সিন্ডিকেট মিটিং তো একটার পরে আরেকটা হতে প্রায় 2 মাস লেগে যেতে পারে, 3 মাসও লেগে যেতে পারে। তো কাজগুলো কি আটকে থাকবে? এই যে আমি 2.5 বছর ধরে খুব স্পিডে কাজ করেছি বিশ্ববিদ্যালয়ে, প্রচুর কাজ, সবাই বলবে সেটা করেইছি, কিন্তু এইভাবে যে বেশ কিছু এজেন্ডাকে রেড অ্যান্ড কনফার্মড, অ্যাকসেপ্টেড অ্যান্ড অ্যাপ্রুভড, তাদেরকে বলা হয় শর্ট রেজলিউশন। এটা একেবারে চিরকালীন নিয়ম, সুরঞ্জন বাবুর আমলেও ছিল, চিরকাল সবার নিয়ম। তো আমি সেটাই করেছিলাম। মানে আমি সিন্ডিকেটের সদস্য কারা হন এখন? সিন্ডিকেটের সদস্য হন প্রথমত হচ্ছে কিছু অধ্যক্ষ। আচ্ছা, ইলেকশন তাদের চুজ কে করে? চুজ মানে এই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী যেটা যে ইলেকশন ফিলেকশন হয়ে আসাটা সাথে তো আমাদের অথরাইজড ভাইস চ্যান্সেলর হয়ে যখন আমি জয়েন করেছিলাম না, তখন দেখেছি সিন্ডিকেটে একেবারে মিনিমাম সদস্য, মানে হয়তো হার্ডলি ডিনসরা রয়েছে আর 2-4 জন হেড রয়েছে, মানে একদম কম। এত ছোট সিন্ডিকেট আমাকে ওয়েলকাম করছে। আমি তারপরে আমাদের আইনের বইপত্রগুলো খুলে ইউনিভার্সিটি রুলস রেগুলেশন, তাতে দেখলাম যে অধ্যক্ষ থাকবে, তারপরে স্পেশাল কলেজগুলো যেমন বিএড কলেজ, তারপরে আর্ট কলেজ, এরকম জায়গা থেকে প্রিন্সিপালরা থাকবেন, তারপরে উইমেন্স কলেজ, সেখান থেকে প্রিন্সিপাল থাকবে, অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ। বেশি রিপ্রেজেন্টেটিভ থাকবে। আমি সেগুলো কিন্তু নিজেই করলাম। কত হয়েছিল, কত ছিল? মানে ছিল, ধরুন আমার যতটা মনে হয় ওই 9-10 জন মতন ছিল। ওহো, মাত্র? হ্যাঁ, আর সেখান থেকে ওটা গিয়ে দাঁড়ালো প্রায় 21 জনে। 21?
ওকে, এখানে এখানে অধ্যক্ষরা রয়েছেন, এখানে ডিপার্টমেন্ট এটা কি মোটামুটি নিউট্রাল বডি না এটাও পার্টিজান? না, একদম নিউট্রাল বডি, একদম নিউট্রাল বডি। ওকে, মানে যে কলেজে অনেক বেশি ছাত্র সংখ্যা রয়েছে এবং যে কলেজে হেডকে আমি প্রিন্সিপালকে মনে করেছি যে পার্টির কোনো কালার নেই। দেখুন, আমি কোনো রাজনৈতিক পার্টির একেবারেই প্রতিভূ নই, একেবারে রিপ্রেজেন্ট করি না। কেউ কেউ বলে আপনি নাকি এসইউসিআই এর দিয়ে। তো যারা বলে তারা মূর্খের স্বর্গে বাস করছে, কিছু করার নেই। এত দল থাকতে এসইউসিআই কেন করলো? ভালো ব্যাপার তো, বেশ অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, কমরেড শিবদাস ঘোষের সাংঘাতিক অবস্থা। হ্যাঁ, আমি আমি সবসময় মনে করেছি যে আমি তুলে নেব অনেক জনকে নিয়ে একসাথে। আমি না একটা টিম ওয়ার্কে কাজ করতাম, জানেন, মানে একা দেখে যাই হোক, এটা এটা হাউ কাম রেজিস্টার এবার যেটা হলো যে আমি যখন জাস্ট শেষ করলাম, পরের দিনে আমি ওনার কাছে বললাম, ওটা বোধহয় 25 সালের 30শে নভেম্বর মনে হয় আমি চলে এসেছি। হ্যাঁ, অক্টোবর বা নভেম্বর, আমার মাসটা একটু ঠিক মনে নেই। ঠিক তারপরেই আমি রেজিস্ট্রারকে, ওই পরের দিনই আমি রেজিস্ট্রারকে ফোন করি এবং বলি যে আমার তো অ্যাডজাঙ্ক্ট প্রফেসরটা হয়ে আছেন, তাহলে আমার তো আর তো যাওয়ার নেই। আমার গল্পটাও তো সাংঘাতিক গল্প, সে পরে আপনাকে বলা যাবে। চলে আসাটাও সাংঘাতিক। হ্যাঁ, তো আপনি আমাকে ওই চিঠিটা পাঠিয়ে দিন, আমি জয়েন করে যাই। উনি কিন্তু সকালবেলা 12টার ভেতরে ডিনকে ডাকেন এবং চিঠিটা পাঠিয়ে দেন। রেজলিউশন তো হয়েই আছে, তো পাঠিয়ে দিলেন। তো ওটা তো অ্যাকসেপ্টেড অ্যান্ড অ্যাপ্রুভড। পরবর্তী সিন্ডিকেটে এটা যাওয়ার কোনো ব্যাপারই নেই, শুধু হচ্ছে রিপোর্ট করলে রিপোর্ট করা নিয়মে করা যেতে পারে। তো আমি জয়েন করে গেলাম, ক্লাসও নিতে শুরু করলাম। তো এর মধ্যে অনেক ঘটনা ঘটতে লাগলো বিশ্ববিদ্যালয়ে। ওনার এই সময় অসুস্থ হয়ে পড়লেন, রেজিস্টার ডেঙ্গু হলো, উনি বাড়িতে চলে গেলেন বেশ কিছুদিন। এবং আমাদের নতুন ভাইস চ্যান্সেলর সিন্ডিকেট ডেকে উঠতে পারছেন না, কারণ রেজিস্টার না থাকলে তো সিন্ডিকেট ডাকাটা মুশকিল। তো এর মধ্যে সিন্ডিকেটের চরিত্রের কিছু বদল ঘটতে লাগলো। 4 জন ডিনকে স্টেপ ডাউন করানো হলো। আমি শুনতে পাচ্ছিলাম, আমি বুঝতে পারছিলাম যে সিন্ডিকেট আমার সঙ্গে হাত মিলিয়ে পরীক্ষা করিয়েছে, পরীক্ষা হয়েছে ওই তৃণমূল ছাত্র পরিষদের হুমকির মুখেও ওদের প্রতিষ্ঠা দিবসে, সেই সিন্ডিকেটটাকে একটু না একটু মানে চেঞ্জ কিছু করতেই হবে। কারণ সেটা না করে ওরই সিন্ডিকেট ডাকবে না, এরকম একটা জায়গায় রয়েছে এবং চেঞ্জ হলো। যুক্তি দাঁড় করিয়েছে কিছু, সেটা অন্য প্রসঙ্গ আসবে। যুক্তি কিছু খাড়া করিয়েছিলাম, করে খুব আমার দর্শকদের আগ্রহ দরকার নেই। এবার সিন্ডিকেট যেটা হলো, তার মানে কি? তার মানে আগে আমরা বলতাম অনিলায়ন, অর্থাৎ এভরি মেম্বার অফ সিন্ডিকেট অ্যান্ড সেনেট হ্যাজ টু some way or the other একদম represent CPIM values, এবং অনেক সময় তাদের বিডিংয়েই হতো ওটা ব্যাপারটা। তা এটাও এক ধরনের কি বলবো, একই ব্যবস্থার নবীকরণ, কিন্তু অনেক বেশি ক্রুডলি, মানে নখদাম তো বেশি বার করে ফেলা হয়েছে। তো এখন তার মানে কি আর সিন্ডিকেট ইজ নো লঙ্গার দ্য সেম নিউট্রাল বডি? হ্যাঁ, নিউট্রাল বডি অ্যাজ ইট ওয়াজ। অতটা বলে দেওয়া যাবে না, কারণ যারা ওই সিন্ডিকেটে নতুন দিন হয়ে এসেছেন তারা ভালো লোক আছেন না, মধ্যে নেই তা না। হ্যাঁ, এখনই ওই কথাটা এক্ষুনি বলে দেওয়া যাবে না। ফেয়ার এনাফ। হ্যাঁ, অপেক্ষা করতে হবে। তো যেটা হলো, ওই সিন্ডিকেটটা হলো গিয়ে পরে 4/12/2025, মানে অনেকটা গ্যাপিং এ একটা সিন্ডিকেট বসলো। এই 4/12/2025 সিন্ডিকেটে একটা আইটেম করা হয়েছিল বোধহয়, ওই যে ওই অ্যাডজাঙ্ক্ট প্রফেসর আর এমিরিটাস প্রফেসরের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের রুলস রেগুলেশন করা দরকার। ভালো কথা, দরকার তো বটেই, নেই তো রুলস রেগুলেশন নেই। তো সেটা রুলস রেগুলেশনের একটা ডিনস কমিটি তৈরি হয়, সেটাও আমি জানি। এবার সেই ডিনস কমিটি যে রুলস এন্ড রেগুলেশনটা করবে, সেটার জন্য ভবিষ্যতে যারা অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হবে, ভবিষ্যতে যারা এমিরিটাস হবে, তাদের ক্ষেত্রে সেটা প্রয়োজন ছিল, নট রেট্রোস্পেক্টিভ। এই এজেন্ডাকে ধরে ওই সিন্ডিকেটে ওম প্রকাশ মিশ্র হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিলের প্রতিনিধি হিসেবে, প্রাপ্ত বসু প্রতিনিধি হিসেবে ছিলেন। আচ্ছা, আমার সময় আসতে ঝামেলা টামেলা তো হতোই। উনি টেনে এই বিষয়টাকে নিয়ে আসেন যে আমার অ্যাডজাঙ্ক্ট প্রফেসরের বিষয়টা, এবং সেখানে উনি আগেই যখন আশুতোষ জয়েনও করেছেন এবং আমি
অনারি অ্যাডজুনেন্ট প্রফেসর জয়েন করেছে, তখন উনি পেপার স্টেটমেন্টও দিয়েছেন দেখলাম, যে এত পুরনো চিঠির পুরনো রেজলিউশনের বেসিসে উনি জয়েন করলেন, আমি এই বিষয়টা ছাড়বো না, আমি এটা নিয়ে সিন্ডিকেটে কথা তুলবো, এগুলো এবং কোনো পেপার টেপার স্টেটমেন্ট না, ওর পক্ষে সবই সম্ভব। আছে, আছে হ্যাঁ। একদম স্টেটমেন্টই আছে। যথারীতি প্রথম সিন্ডিকেটে এজেন্ডা নেই, আরে এজেন্ডা রাখো না তাহলে একটা। তোমাদের যদি মনে হয় যে ওয়েদার অনারারি অ্যাডজুনেন্ট প্রফেসর শান্তা দত্ত এই পোস্টটা ইলিগাল আর ইলিগাল, তাতে থার্ড এজেন্ডা রাখো না, অসুবিধা নেই। এজেন্ডা ছাড়া ওই এজেন্ডার সঙ্গে আঁকশি দিয়ে পেরে আনার মতন আমার এই বিষয়টাকে নিয়ে এলো, নিয়ে এসে এবার বলা শুরু হয়ে গেল যে এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো ওইখানে অত পুরনো চিঠি, তারপরে উনি বলেছিলেন, আমি বলেছিলাম যে এটা এখন থাকুক, পাস হয়েছে ঠিক আছে এখন থাক এটা, হ্যাঁ আমি পরে জয়েন করবো যখন আমি পেয়ে যাবো। উপাচার্য তো সেইটাকে করে আর কি। যাই হোক, সিন্ডিকেটে কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে আমাকে একটা চিঠি দিয়ে আমার লেটারটাকে ইনঅপারেটিভ ডিক্লেয়ার করা, এটা কিন্তু হয়নি সিন্ডিকেটের সিদ্ধান্ত, আমি জেনেছি ঠিক আছে। কিন্তু এ নিয়ে একটা ঝামেলা পেকেছিল এরা। পরে 4 তারিখে সিন্ডিকেট হয়েছে, তো উনি তার কিছুদিন মানে কটার সময় যেন ওই দিনই রাত্রে না পরের দিনই রেজিস্ট্রার আমাকে একটা চিঠি দিয়ে এই কথাগুলো লিখে জানিয়ে দিলেন, যেটা আগে যে চিঠিটা দেওয়া আছে ওটা inoperative। তো আপনি তো ইউ হ্যাভ টেকেন দেম ইনটু কোর্ট। হ্যাঁ, আমি কোর্টে তো যেতেই হবে আমাকে। আমার সব থেকে কষ্ট কোথায় লেগেছে জানেন? হচ্ছে আমাদের ছাত্রছাত্রীগুলো, আমি তো ভীষণ, আমি একেবারে অন্তরে বাহিয়ে বলতে পারেন শিক্ষক। হুম? এবং বাচ্চাদের জন্য আমার ভীষণ মন কেমন করে। মানে প্রতিটি ছেলে-মেয়ে অন্যের ছেলে-মেয়ের থেকে আমার নিজের ছেলে-মেয়ের মতন আমার কাছে দামি। তো ওরা দরজার কাছে এসে আমায় ডাকছে, "ম্যাডাম ক্লাস নেবেন না? আপনার কি অসাধারণ ক্লাস ম্যাডাম। আমাদের সব পড়া তো ক্লাসেই হয়ে যায়।" কি বলি ওদের বলুন তো? কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নামে বা ভিসির নামে তো বলাটা আমার সাজে না। আমি বললাম, "একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, মিটে যাবে হয়তো।" কিন্তু মিটে তো গেল না। কোর্ট কাছারি কি আর অত তাড়াতাড়ি মেটে? বাচ্চাগুলো 50% পড়ানো হয়নি। হয়তো 40% ও যদি পড়িয়ে থাকি। খুব র‍্যাপিড ক্লাস নিচ্ছিলাম। না পড়ে পরীক্ষা দিতে চলে গেল। ওই টিউশন পড়ে। যেদিন আমার খুব মানে চোখে জল এসে যাচ্ছিল ওদের অবস্থাটা দেখে। ওরা কষ্ট পাচ্ছে। কলেজে আসতে চাইছে না। পোস্ট গ্রাজুয়েটের মেয়েরা তো বেশি করে। ইউজিরও আছে। একটা কি দুটো টিচারের উপরে এই হিউজ কোর্স বার্ডেন পড়ে আছে। রিক্রুটমেন্ট নেই। কতজন পড়ে এই অনেক। মাস্টার্স এ ৭৫ জন স্টুডেন্ট একটা ক্লাসে। আচ্ছা, আর ইউজিতে 55 সিটস রয়েছে। ওকে। টোটালি তারাও আগে একটা চিঠি লিখলো যে তারা চিঠি দিয়েছে। তারা ইমিডিয়েটলি চিঠি দেয় যে আমরা আমাদের ম্যাডামের লং এক্সপিরিয়েন্স এবং ম্যাডামের আউটস্ট্যান্ডিং টিচিং ক্যাপাবিলিটি লিখেছে ভাষা এগুলো। আমরা বুঝতে পারছি না যে উনি কেন ক্লাস নিচ্ছেন না, আর উনি বলছেন টেকনিক্যাল কোনো প্রবলেম আছে। আপনি এই টেকনিক্যাল প্রবলেমটা সলভ করুন ও ম্যাডামকে আমাদের কাছে ক্লাসে দিন। বিসিকে লিখেছে। মেল করেছে চিঠি। হজম। তার মধ্যে আমি কোর্টে যেতে বাধ্য হয়েছি। কোর্টে গিয়ে আমার তো মনে হয়েছে যে এটা তো আমি একটা পয়সা নেব না। আমি যে এই কোর্টে তো প্রথম সাবজেক্টে দিনের যে একটা স্বল্প মেয়াদী শুনানি হয়েছে, আমি শুনেছি সেখানে দ্য কনসার্ন জাজ হ্যাজ এক্সপ্রেস ডিসগাস্ট হ্যাঁ, যে এইভাবে কি করে করা সম্ভব। সেটাই তো। এবং এটাও বলেছেন যে একজনকে চিঠি শুনেছি, আমিও শুনেছি। আমি তো আর ছিলাম না। যে এটা হতে পারে নাকি? বিশ্ববিদ্যালয়টা চিঠি দিল আর তারপর বলল এটা ইনঅপারেটিভ। এটা হয় নাকি? এটা অদ্ভুত কথা। আর উনি কত টাকার মাইনে নেবেন? আমার অ্যাডভোকেটকে জিজ্ঞেস করছে। তো আমার অ্যাডভোকেট বলছে ১ পয়সা মাইনে নেবেন না। বলে কনভেন্স বা ট্রাভেলে? বলে না, উনি নিজের গাড়িতে পুড়িয়ে আসবেন। শুধু বাচ্চাদের উনি মেধাবী, মানে সাবজেক্টটা বাচ্চাদেরকে শেখাবেন। এটাই তো চাইছি। তো যেখানে ভাবতে পারছি না, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেখানে আশুতোষ মুখার্জি সারা পৃথিবী খুঁজে বরেণ্য বিদ্বান ব্যক্তিদের টেনে টেনে নিয়ে এসে বিদেশ থেকে নিয়ে এসে বসিয়ে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় উন্নতিকল্পে। আর একটা সামান্য পয়সা নেব না তাকে। এই যে এমিরিটাস প্রফেসর হয়েছেন যিনি, আমাদের চিন্ময় গুহ, উনিও তো আমারই আমলে হয়েছেন। অসাধারণ পণ্ডিত মানুষ। বিশ্ববিদ্যালয়ের অর্নামেন্ট উনি। ওনাকে যেদিন এমিরিটাস উনি হলেন, কত যে চিঠি আমার কাছে এসেছে কি বলবো আপনাকে। তো এখনো আছেন উনি? আছেন এখনো। তো ওনাকে কেনা চিঠি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিঠি দিয়েছে ওনাকে, মানে
ফরাসি সমস্ত বিশ্ববিদ্যালয় দেবে। হ্যাঁ, তারপরে শুধু না, আমাদের গোপাল কৃষ্ণ গান্ধী ক্যালকাটা ইউনিভার্সিটি উইজডমকে প্রশংসা করে চিঠি দিয়েছে। বর্তমান চ্যান্সেলর আমাকে এবং ক্যালকাটা ইউনিভার্সিটিকে বিশাল প্রশংসা করে। এত চিঠি বিধত্ত মানুষদের। হুম। পয়সার গাড়ি তেল পুড়িয়ে আসে, পড়ান, ছাত্ররা মুগ্ধ হয়ে যায়, ক্লাসে চলে যান। এই তো না না, খুবই এটাই তো কলকাতা বিশ্ববিদ্যালয় ঐতিহ্য। বলুন দেখি এর কি ঝামেলায় জড়িয়েছে। না না, ঝামেলা টামেলা কিছু না। একটা কথা আপনি আমায় বলুন, হ্যাঁ। চ্যান্সেলর নমিনি হিসেবে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ইয়ে হয়েছেন। এমন একটা সময় যখন চ্যান্সেলর ডিড নট এগ্রি অ্যান্ড হি থট ইন হিজ উইজডম যে এদের হাতে বিশ্ববিদ্যালয় চলবে। কিন্তু আপনার পিছনে যেভাবে মানে কি বলবো, আদা জল খেয়ে লেগেছিল, আপনি ওদের পাকা ধানে কোথায় কোথায় মই দিয়েছিলেন একটু বলুন। তো দিয়েছি। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমি যেদিন প্রথম ওই চেয়ারটায় বসি না, সেদিন আমি একজনকে প্রণাম করে বসেছি, সেটা হচ্ছে আশুতোষ মুখার্জি। যে মানুষটা তার সাহস এবং পাণ্ডিত্য দেখিয়ে দিয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ে। কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই। ব্রিটিশরা তাকে শাসিয়েছে নানা কারণে, তো একটা পয়সা হয়নি পর্যন্ত দেয়নি। তা আমি তার লক্ষ্যেরও যোগ্য নই, তবুও মনে হয়েছে যে আমাকে ওই পথেই চলতে হবে। তো নিশ্চয়ই। আমি ফর দ্য স্টুডেন্টস, বাই দ্য স্টুডেন্টস, অফ দ্য স্টুডেন্টস, এটাই আমার নীতি। বিশ্ববিদ্যালয় চলবে ছাত্রদের স্বার্থে, ব্যাস। এখানে রাজনীতির স্থান থাকবে না। প্রথম দিন থেকেই আমি এটাকে স্ট্যান্ড নিলাম। তখন আমি খেয়াল করলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 95% সাপোর্ট নিয়ে আমি কাজ করেছি। দেখুন, ভালো কাজ কখনো একা করা যায় না, খারাপ কাজ কিন্তু একা করা যায়। এটা বলতে হবে, এটা হুল ফুটিয়ে চলে যেতে পারবে। একটা চিনি টেবিলে ফেলে রাখলে 10টা চিনির লোক পিঁপড়ে লাগে তাকে টেনে নিয়ে। তো আমি একটা টিম তৈরি করলাম, এই টিম ওয়ার্কে কাজ করতে লাগলাম। এই টিমের মধ্যে সব রকম রাজনীতির লোক ছিল। সিপিএম আছে, তৃণমূল আছে, এসইউসি আছে, বিজেপি আছে, সবাই আছে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে এনারা কেন পার্টি করেন। অ্যানালিসিস করলাম যে এনাদের অনেক কিছু না পাওয়া আছে, এই পাওয়ার জন্য কিছু পাওয়ার আশায় করে। আরেকটা হচ্ছে সিকিউরিটি, ভয় পায়। আমি যদি ওদের এই পাওয়ার জায়গাটা, না পাওয়ার জায়গাটা মিটিয়ে দিতে পারি, যুক্তিসঙ্গত হতে হবে, আর সিকিউরিটিও দিতে পারি, তাহলে ওনারা আমার সঙ্গে থাকবে। ঠিক তাই হলো। আমি ঢুকে দেখছি 10 বছর 15 বছর ধরে সমস্ত প্রমোশন বন্ধ। না টিচারদের প্রমোশন, না অফিসারদের প্রমোশন, না নন টিচিং সাধারণ মানুষদের প্রমোশন। কেন আটকানো আছে আমি বলতেই পারবো না। এত ভিসিটা গেছে 10-15 বছর, তো একা একজন না, অনেকজন গেছেন। আর সব থেকে যেটা, যে টিচারদের প্রমোশনে এক একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে বসে আছে, তার প্রফেসর হলে সে কিন্তু 8টা স্কলার নিতে পারে। একটা নিয়ম আছে ইউজিসির, যে অ্যাসিস্ট্যান্ট 4টের বেশি স্কলার নিতে পারবে না, অ্যাসোসিয়েট 6টার বেশি স্কলার নিতে পারবে না, আর স্কলার নেওয়া মানে স্কলার মানে পিএইচডি স্কলার। আচ্ছা, ওর অধীনে করবে। ওর অধীনে করবে, সুপারভাইজার হবে। আর প্রফেসর 8টার বেশি, 8টা বেশি নিতে পারবে না, তারপর 8টা পর্যন্ত নিতে পারবে। তাহলে একজন যদি 10 বছর 15 বছর ধরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে বসে থাকে, তাহলে ছাত্ররাও তো ডিপ্রাইভড হচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোনো কারোর কাছে ঢুকতে পারছে না, কারণ নিয়মে নেই। এদের জন্য যেটা দরকার, একটা মাত্র কাজ দরকার ছিল, একটা হচ্ছে সিন্ডিকেট থেকে পাস করানো, প্রমোশনটা হবে এতজনের। আইকিউএস, আমাদের যেটা আইকিউএসসি সেল আছে, তারা স্কোরিংটা দেখবে, পিএইচডি রুলস অনুযায়ী হচ্ছে কিনা। আর ভিসি কে যেটা করতে হবে, চ্যান্সেলরের কাছ থেকে চ্যান্সেলর নমিনি জোগাড় করে আনতে হবে। ধরুন আমাদের 86 ডিপার্টমেন্টস আছে, তাহলে 86টা নমিনি জোগাড় করে আনতে হবে। একটু কঠিন কাজ, কিন্তু কঠিন হলেও ভিসি হলে তো তাকে সেটা করতে হবে। একা কেন করবো, আমি কয়েকজনকে নিয়ে করব, করে সেই 3টে-4টে করে নাম সাজেস্ট করে, চ্যান্সেলর স্যার তার অত সাবজেক্টের নাম জানতে পারবেন না, তার কাছে জমা দিয়ে সেখান থেকে একটা একটা করে উনি নাম পাঠাচ্ছেন, সেইগুলো হতে থাকে। এত টিচাররা প্রমোশন পেয়ে গেল না, 2 ক্ষেপে প্রমোশন, মানে অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাসোসিয়েট হলো, অ্যাসোসিয়েট থেকে প্রফেসর হয়ে গেল। কতজন এইভাবে হয়েছে? প্রচুর জন, প্রচুর সংখ্যা বলতে বলতে গিয়ে ধরুন ফিজিওলজিতে বেশ কয়েকজন হয়েছে, জুলজিতে হয়েছে, বটানিতে হয়েছে, মানে প্রত্যেকটাতে মানে 2-3 জনের বেশি। হিউম্যানিটিসে হয়েছে, হিস্ট্রিতে হয়েছে, তারপরে বা ইংলিশ বাংলাতে হয়েছে, সংস্কৃতে হয়েছে। সংস্কৃতে একজন
প্রফেসর তো আমার সময় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল, সেখান থেকে অ্যাসোসিয়েট হলো কমল কিশোর মিশ্র তার নাম, এবং তারপর তিনি আবার প্রফেসর হয়ে গেল। সব আটকানো ছিল, ইভেন আমাদের ডিপার্টমেন্টও তাই। 1, 2, 3, 4 আটকানো ছিল কেন? এত ডিজার্ভিং লোক কেন? কিছুই না, চ্যান্সেলরের ইয়ে নিয়ে আনছে না, মানে চ্যান্সেলর নমিনি নিয়ে আসার জন্য যেটুকু কষ্ট করা দরকার, চ্যান্সেলর নমিনি এসে কি করবে তিনি? ওই ইন্টারভিউ বোর্ডে বসবেন। ও মানে কার সিলেকশন? হ্যাঁ, ওটা প্রফেসরের জন্য মাস্ট একদম। হ্যাঁ, প্রফেসরের জন্য বুঝেছি। আর অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য ওটা মাস্ট। আর কি করেছিলেন? এতে তো ওদের গাত্রদাহ হওয়ার কথা না। এটাতে গাত্রদাহ হওয়ার কথা নয়, কিন্তু এটা বলছি যে 95% জনপ্রিয়তার একটা কারণ এটা। এবার অফিসারদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাদের যতজন আছে তাদের প্রচুর স্কেল নিচে পড়ে আছে, তাদের স্কেল গুলো অনেক উপরে উঠবে, তাদের একটা ইন্টারভিউ করতে হবে, সেগুলোও করলাম। নন টিচিং দের ক্ষেত্রে করলাম। খুব খুশি হয়ে গেল সবাই। তারপর ইউনিভার্সিটিতে একটা সময় না ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের অভাব ঘটে গিয়েছিল, এবং সেই সময় দেখা যাচ্ছে যে এদিকে হয়তো কোনো একটা দরজা, এখান দিয়ে বেরোনোর সুবিধে, ওখান দিয়ে ব্যাংকে যাওয়া যায়, বন্ধ করে দিয়েছে। সেগুলোকে আমি ওপেন আপ করে দিলাম। এসে বললো, ম্যাডাম এটা, আমি ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর নিচে আমার ঠিক নিচটায় আছে এপি মেজর বলে ওটাকে, ওখানে আনসার স্ক্রিপ্টস জমা হয়। পুরো ইউনিভার্সিটি যতগুলো ইউজি কলেজ আছে সব আনসার স্ক্রিপ্টস পরীক্ষা হয়ে গেলে ওখানে জমা। সেটা একেবারে ভূতের বাসার মতন হয়েছিল, ঝুল টুল পড়ছে, ভাঙা চোরা। এদিকে ওপরটা খুব সাজানো গোছানো হয়ে গেছে। আমার আগের ভিসির আমলে ওই পুরো সিন্ডিকেট রুম, সেনেট হল, ওগুলো সব করা হয়েছে। আপনি তো ওই দারভাঙা বিল্ডিং এর এক্সটেনশনই না? হ্যাঁ, এবার তার নিচে এই অবস্থা। আমি যেতেই বলছি, ম্যাডাম আমাদেরটা কেউ চোখে পড়ছে না, কারণ আমি আমার পড়েছি, আমি করে দেবো। মানে 6 মাসও লাগেনি, মানে 4-5 মাসের মধ্যে পুরো ভুল পাল্টে দেওয়া হলো একদম। এমনি করে তারপরে ছোটদের রেজাল্ট গুলো মানে ঠিক টাইমে পরীক্ষা হওয়া, মার্কশিটের পাশাপাশি আমরা যখন আগে মার্কশিট পেতাম, আমাদের সার্টিফিকেট পেতে কতদিন লাগতো? অনেক দিন। এখন এক হাতে মার্কশিট নেয়, বলতে পারেন আরেক হাতে সার্টিফিকেট নিচ্ছে। কন্ট্রোলার্স ডিপার্টমেন্ট এত সুন্দরভাবে কাজ করছে। এগুলো সব টিম ওয়ার্ক, এটা কোনো একজন ব্যক্তি না, শুধু লিডারশিপটা দেওয়া। আমি শুধু একটাই কাজ করেছিলাম জানেন, যে যার যে জায়গায় স্পেস দেওয়া দরকার তাকে সেই স্পেসটা দিয়ে দিয়েছিলাম। কন্ট্রোলার, তাকে তার স্পেসটা দেওয়া। ইভেন কন্ট্রোলারের গল্প যদি আপনাকে বলি, কন্ট্রোলার অফ এক্সামিনেশনস বর্তমানে যিনি, তাকে কি কারণে যেন তার চাকরি গিয়েছিল আচ্ছা, আগের ভিসির আমলে। এবার তিনি কোর্ট কাছারি করছেন, আর যে কলেজের মাস্টারমশাই ছিলেন সেখানে ফিরে গিয়েছিলেন। আমি গিয়ে দেখলাম যে ভদ্রলোক লাস্টলি হাইকোর্টে একটা জিতে যাওয়ার পরেও আবার একটা ডিভিশন বেঞ্চে ইউনিভার্সিটি থেকে নিয়ে যেতে চাইছে। আমি আমাদের লিগাল সেলের যিনি আছেন তাকে বললাম যে কেসটা আমাকে বোঝাও তো। বললো অমুক একটা ঘটনা হয়েছিল, একটা কোশ্চেন লিকড আউট হয়ে গেছিল, মানে কোশ্চেনটা অন্য ফার্স্ট হাফের পরীক্ষাতে সেকেন্ড হাফের কোশ্চেন দেওয়া হয়ে গেছিল, এই দোষে অন্য এরকম একটা কিছু। আমি বললাম ভাই, সেই দোষে যদি কন্ট্রোলার দুষ্ট হয় তাহলে বিসিও দুষ্ট, বিসিরও তো দোষ, কারণ কন্ট্রোলার তার প্যাকেট করে না। প্যাকেট যে করে যে দোষ তো তাই কিসের দোষ চলে গেল। আমি যদি এখন আর অ্যাডভোকেট না দিই তাহলে কি হবে? তখন লিগাল সেলের যে অ্যাডভোকেট তিনি বললেন, ল্যাপস করে বললো আমরা হেরে যাব। তখন বললাম, হেরে যান, কিছু কিছু হারা গৌরবে সগৌরবে হেরে আসুন। উনি না অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন, মানে জ্ঞান তো আমি কথাটা বলছি না, অজ্ঞান তো বলছি, বোঝাচ্ছে। আমি বললাম, আমি আপনাকে বললাম সগৌরবে হেরে আসুন। পরের দিনই কন্ট্রোলার জয়েন করে গেল। একজন ফুল টাইম কন্ট্রোলার, দক্ষ, দ্রুত, পুরো ডিপার্টমেন্ট সুন্দর করে সাজিয়ে আমার পুরো সাপোর্টটা পেলাম। আমি রাত্রি 8টা 9টা 9:30 পর্যন্ত কাজ করি। দারুণ তত্তর করে কন্ট্রোলার ডিপার্টমেন্ট কাজ করতে লাগলো। সব থেকে বিষয়টা যেটা, যে আমাদের অ্যাকাউন্টস এর ক্ষেত্রেও আমি অনেক কিছু ঢেলে সাজিয়েছিলাম। আমাদের যেসব ওন ফান্ডস রয়েছে, আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেজর টাকাটা তো ওন ফান্ডস এর ইন্টারেস্ট থেকেই এত বড় ইউনিভার্সিটিটা চলছে। কত আছে এন্ডাউমেন্টের? সেটার পুরোপুরি হিসাব আমি বলতে পারবো না আপনাকে, তবে প্রচুর আছে। তবে পশ্চিমা দেশের তুলনায় কিছু নয়। না, পশ্চিমা দেশের তো না, কিন্তু আমাদের এইখানকার সব থেকে ধনী বিশ্ববিদ্যালয় যেটা 168 বছরের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, কেনা ডোনেট করেছে, সেগুলোকে ডিজিটাইজ করা প্রপারলি যাতে সেগুলো থাকে। এগুলো সবই কি ব্যাংকে করছে?
ব্যাংকে করছে, তার আর property গুলো? কাগজগুলো আমাদের কাছে আছে। প্রপার্টি প্রপার্টি গুলো অনেক প্রপার্টি সে ভেঙে চুরে যাওয়ার দাখিল, সেগুলোকে মানে কি অবস্থায়, যেমন রাজা সুবোধ মল্লিকের বিল্ডিংটা নিয়ে আমি হাত লাগালাম যে এটাকে ঠিক করতে হবে। সেজন্য আমি অলরেডি আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার সাথে যোগাযোগ করা, আর্কিওলজিস্টরা যারা আমাদের ইউনিভার্সিটি প্রফেসর, তাদেরও আনলাম যে এটা নিয়ে এগোবো, প্রসিড করবো। এইরকম মানে প্ল্যান তো অনেক কিছু করলাম, কিন্তু তবে তো আমরা এরকম অব্যবহারে বা অবহেলায় জরাজীর্ণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত আছে। সম্পত্তি কত হবে? দেখুন আমি তো আমার মনে আছে আমরা যখন চাকরি জীবন শুরু করেছিলাম আজকাল পত্রিকায়, তখন আমাদের একজন সহকর্মী এই এর উপরে একটা সিরিজ লিখেছিল হুম, যে কত সম্পত্তি আছে এবং তাদের কি অবস্থা। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। হবে। আমি ওগুলোকে নথিভুক্ত করতে শুরু করেছিলাম, যে Digitize করা। আগে ডিজিটাইজ করা। আগে কি কি আমাদের এন্ডাওমেন্ট ফান্ড আছে, যেগুলো তার ইন্টারেস্ট থেকে আমাদের চলে বিশ্ববিদ্যালয়ে। আমাদের স্যালারিটা তো সরকার দেয়, আর তো কিছু দেয় না, এত বড় একটা ইউনিভার্সিটি। তো এগুলোকে ঠিকঠাক করা তার মানে এই ইউনিভার্সিটি ফোনে টোটাল ছিলেন। এক্সপেন্ডিচার মাইনাস টিচার স্যালারি ইজ বোর্ন বাই দ্য ইউনিভার্সিটি। অলমোস্ট আমাদের 10 কোটি বা কি একটা ওরমাটে কিছু একটা টাকা দেয়। এছাড়া সবটাই আমাদের তো মাইনে ভীষণ কম, মানে ছাত্রদের থেকে আমরা মাইনে নিই ভীষণ কম। একটু বাড়লেই তো ওরা ঝামেলা শুরু করে। তা ইভেন আমাদের পিএইচডি রেজিস্ট্রেশনও তো ভীষণ নিচে, খুব কম। কিন্তু Public- এই ধরনের একটা public- আনটেনেবল, ধরুন প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষায় এটা হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেটের ধর্ম, যে তোমাকে যত বেশি সংখ্যক লোককে শিক্ষার সুযোগ দিতে হবে। কিন্তু ইউনিভার্সিটি স্তরে এই যে রিডিকুলাস মানে আমাদের স্ট্রাকচার ছিল, সেটাই বছরের পর, এখানে এটা পলিটিক্যালি কনভিনিয়েন্ট বলে। না না মানে কিন্তু আমি আপনাকে বলছি যে একটু যদি ন্যাশনালাইজ করা যায়, কি- ছাত্ররা কিন্তু আপত্তি না করবে না না। কিছু করা হয়েছে, হয়নি। ধরুন একদম যদি কারুর মাইনে যদি 5 টাকা থাকে, তাকে আমি প্রথমেই যদি 200 টাকা করে না দিই, না তাহলে সেটা হবে না। না। হ্যাঁ। একটু একটু সইয়ে সইয়ে তুলছিলাম, কারণ আজকাল ছেলেমেয়েরা কেউ কেউ স্কলারশিপ টলারশিপ পায়। তো আমরা বলতে দেখো আমাদের তো মানে ইভেন হোস্টেল গুলো খুব নমিনাল পয়সায় চলছে, সেগুলোকে একটু অল্প সইয়ে সইয়ে বাড়ানো, সইয়ে আর কি জিনিস। কতগুলো হোস্টেল আছে? মানে 16টা হোস্টেল আছে আমাদের, 16। তার মধ্যে মেয়েদের কটা? মেয়েদের আমার যে হোম সায়েন্স ডিপার্টমেন্টের ভেতরেই রয়েছে 3টে বড় বড় হোস্টেল, একদম মানে বাইরে আমাদের ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস সবাই থাকতে পারে, ল কলেজের ল ডিপার্টমেন্টেরও থাকতে পারে। তারা তো সব হার্ডিং হোস্টেল থাকতো। হ্যাঁ, এখন মেয়েরা তো এখানে থাকে, একটা ইউজি হোস্টেল আছে, আর আরো দুটো গার্লস হোস্টেল আছে বাইরে, মানে মোটামুটি 5-6টা আছে বাহ, মেয়েদের। তো এগুলো তো মেনটেন করাই যায়, প্রচুর এগুলো খরচ, মানে খাওয়া দাওয়া। একদম বোর্ড অফ রেসিডেন্স একটা তৈরি করেছিলাম, প্রত্যেকটা পোস্ট থেকে পোস্টকে চেঞ্জ করে দেওয়া হয়েছে বর্তমানে আমি খবর পাচ্ছি। বোর্ড অফ রেসিডেন্সের যিনি সেক্রেটারি, অ্যাক্টিং, এগুলো কিন্তু সব অ্যাক্টিং রয়েছে এখন। হ্যাঁ, তারপরে এরা সুপাররা যারা আছেন, আমার এখানের সুপাররা তো আমি বেশ ভালোভাবে নজরে রাখি কিছু প্রবলেম হচ্ছে কিনা, কিন্তু ওভারঅল ছোটাছুটি করে যে আমাদের সেক্রেটারি যিনি ছিলেন খুবই কাজ করতেন, কিন্তু সবকিছুই চেঞ্জ রিশাফলিং হয়ে যাচ্ছে ইউনিভার্সিটিতে, আমি হুম, খেয়াল করছি জিনিসটা। এমনকি এএফও আমাদের যিনি ছিলেন, অত্যন্ত ব্রিলিয়েন্ট মাস্টারমশাই একজন, তিনি এত গুছিয়ে এএফও কাজটা করতেন, এবং উনি কমার্সের ডিনও ছিলেন। আমি তো, আপনি বোধহয় জানেন না যে আমি শুধু ভিসি হিসেবে এলাম, কিন্তু আমাকে আরো 2টো পোস্ট হোল্ড করতে হয়েছে, কি কি? প্রভিসি ফিনান্স এন্ড প্রভিসি একাডেমিক। ও, কারণ অথরাইজড ভাইস চ্যান্সেলর হিসেবে ছিলাম, তো সেই জন্য আর 2টো পোস্ট ফিল আপ করতে পারছে না। এখন হয়তো বর্তমান ভিসি করতে পারবে, এই হয়তো এই যে ইলেকশনটা চুকে গেলে হয়তো করবে কিনা জানি না। আমি দিনরাত্রি পরিশ্রমটা ওই জন্য বেশি হচ্ছে, নাহলে ভিসি একা ভিসি হলে তো অত প্রবলেম হয় না। কিন্তু আমি প্রভিসিভ ফিনান্সের কাজ করতে পেরেছিলাম এই ব্রিলিয়েন্ট মাস্টারমশাই যিনি এই ফুল দায়িত্বটা নিয়েছিলেন, এবং এফও যে কাগজগুলো দেখে দিতেন এবং বুঝিয়ে দিতেন আমাকে, আমি বুঝতে পারলে তাদের অনায়াসে সই করে দিতাম অ্যাপ্রুভাল, বুঝতে না পারলে বোঝার চেষ্টা করতাম। ফিনান্স তো একদমই আমার জানা নেই, আর যদি কোথাও কোনো জিনিস আটকে যেত, নাকি বারবার আমি বলতাম যে এই জায়গাটা যেন কি মনে হচ্ছে, হয়তো কোথাও ভুল দামই ধরে ফেলতাম, সেই মাস্টারমশাইকেও সরিয়ে দেওয়া হয়েছে। বাহ,
তো আপনি এতক্ষণ পর্যন্ত আপনার এই লিমিটেড কার্যকালে যেসব অ্যাচিভমেন্টের কথা বললেন, এতে তো কোনো শাসকের বিরক্তি উদ্রেক করার মতো কিছু নেই। বিরক্তি উদ্রেক সেটাই তো। যে কেন বলেন? বিরক্তি উদ্রেক তো একদম প্রথম থেকে। না, সেটা হচ্ছে আপনি ওই দিদিমণির ক্যান্ডিডেট হিসেবে আসেননি, রাজ্যপালের ক্যান্ডিডেট। একদম। তারপরে দেখা যাচ্ছে যে আমি যা কিছু করছি তা স্বচ্ছতার সাথে করছি। কোনো পার্টির ইনস্ট্রাকশনে কোনো কিছু নয়। যে অমুককে প্রমোশনটা পাইয়ে দিতে হবে, এগুলো করছি না। একটা তারপরে এটা একটু বেশি রকম গিয়ে দানা বাঁধলো এই পরীক্ষাকে কেন্দ্র করে। এই যে পরীক্ষাটা নিয়ে ঝামেলাটা বাঁধলো, হুম, এইটাতে আরেকটু বেশি এটা উল্লঙ্ঘন হলো আরকি ব্যাপারটা। হুম। তবে আমাকে কোনোভাবেই ওদের মানে কোনো রাজনৈতিক দল কোনো প্রলোভন দেখিয়ে আমাকে দলে নিতে পারবে না। এটা বুঝতে পেরেই সবথেকে যেটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো যে the only vice chancellor, authorized vice chancellor with full of good records, সাধারণ মানুষ বলবে, তাকে ইন্টারভিউ কল করলো না। হ্যাঁ, এটা কেন হলো যে ইনিশিয়াল স্ক্রিনিংটা তো এডুকেশন মিনিস্ট্রি করে দিল একদমই। এবং তাতে আপনার নাম রাখলো না। না। আবার সবথেকে যেটা হচ্ছে কি যখন হাইকোর্টে আমরা জিতে গেলাম, আমরা তো অ্যাটর্নি জেনারেল তো আপনার কাছে এসেছিলেন, হ্যাঁ, আপনাদের একটা মিটিং হয়েছিল। আমাদের না মানে আমাদের ওভারঅল ইউনিভার্সিটির সাথে হ্যাঁ, আরকি। তো তখন অ্যাটর্নি জেনারেল তো দেখে গেছেন, দেখে গেছেন, চাক্ষুষ। চাক্ষুষ দেখে তো গেছেন। তারপরেও কেন উনি এটাকে এই তো রহস্যজনক। আমার তো জানা নেই এই বিষয়টা। আমি যেটা দেখলাম, আমি এপ্লাই করলাম। অনলি ভাইস চ্যান্সেলর আমি কল পাইনি। অন্যরা সবাই কল পেয়েছে। চান্স না, আমি তো চান্স পাওয়ার জন্য এপ্লাই করব না। আমি তো এটা কি ইউএলওলিতে গোচরে আনা হয়েছিল? অনেকবার হয়েছে। অনেকবার চিঠি দেওয়া হয়েছে ইউলেডিথকে। অ্যাকচুয়ালি কি হয়েছে যে উনি তো পশ্চিমবঙ্গের কিছু কি চেনেন না না। ডেফিনিটলি। সুপ্রিম কোর্ট ওনাকে দায়িত্ব দিয়ে দিয়েছে। এবার ওনাকে যে নোডাল ইনস্টিটিউটস গুলো হেল্প করেছে তার মধ্যে একটা হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, আরেকটা ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিল। আর এরাই ওনাকে সাহায্য করেছে সিলেকশন কমিটি গুলো তৈরি করতে। ওকে। এবার সেই সিলেকশন কমিটি খুব ইন্টারেস্টিং। আমি খুব ভালো করে জানি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সিলেকশন কমিটি অন্য সবকটাও তাই, তাতে প্রফেসর ছাড়া জীবনে কোনোদিন প্রফেসর হয়নি এমন লোকও সিলেকশন কমিটিতে আছে। ভাবা যায় না যে যেখানে 10 ইয়ার্স প্রফেসর না হলে বিসি পোস্টে অ্যাপ্লাই করা যায় না, সেখানে প্রফেসর জীবনও কোনোদিন হয়নি, সেও আছে, অন্য জায়গাতেও আছে। সিইউর কথাটা বলছি। তার মধ্যে কি আমি একটা কেস ফাইল করেছিলাম এটা নিয়ে যে আমাকে ডাকলো না, আমি তো কল্পনা করিনি না আমাকে ডাকবে না। আমি তো বলিনি যে আমি ভিসি থেকেই যাবো চিরকাল, আমি ভিসি হতে হবে এমন না, আমি তো কল তো পাবো অন্তত। তো সেখানে আমি যখন কেসটা ফাইল করলাম জানেন কি রহস্যজনক কারণে আমার কেসটাকে ডিসমিস করে দিল কলকাতা হাইকোর্ট? সুপ্রিম কোর্ট। আমি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছি এইটুকু জানতে। স্ট্রেট সুপ্রিম কোর্টে গেলেন? তো তখন তো সুপ্রিম কোর্টে হচ্ছে, এখানে তো জিতেছিলাম আমরা তো এখানে সবাই জিতে গিয়েছিলাম হ্যাঁ। যে এনারাই ভিসি থাকবে। তার সঙ্গে শুধু বলা হয়েছিল যে ওই মাইনেটা হবে প্রফেসরের মাইনে, বাট অল দ্য এমিনিটিস অ্যান্ড এভরিথিং ভাইস চ্যান্সেলরের। তো তাই নিয়ে তো কাজ করছে ও। তারপরে তো সরকার চলে গেছে সুপ্রিম কোর্টে। ও তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে কেসটা চলছে তো চলছে। এই সময় সুপ্রিম কোর্ট দায়িত্ব দিল ইউ ললিতকে যে তুমি করো সিলেকশন কমিটি টমিটি গুলো তৈরি করে প্রসিড করো ফরমার চিফ জাস্টিসকে। ব্যাস তারপরে যে কি অদ্ভুত ঘটনা উঠলাম তো এটা কল্পনা করিনি। দেখা গেল যে আমার নাম বাদ। এবার ওখানে 10 জন 15 জনকে কল করেছিল ইন্টারভিউতে। কি বেসিসে সেই 15 জন সিলেক্টেড হয়েছিল আর কি বেসিসে আমি হলাম না, এটা আমি জানতে চেয়ে কোর্টে কেস ফাইল করি। কেসটা লাইভ ছিল দীর্ঘদিন। সবটাই বলা হচ্ছিল যে মেইন স্ট্রিমের কেসের তো সিইউ আছে, আবার আলাদা করে আমি একটা কেস করেছি, সুতরাং কেসটা চলুক, ওইটা লাইভ আছে, এটা চলতে থাকুক। যখন এটা কিছু ডিসমিসড হয়ে যাবে বা কিছু হলো না তখন এই কেসটা উঠবে। তাতে আমি সিনিয়র অ্যাডভোকেটও দাঁড় করালাম, পাশাপাশি তো কিছু খরচা হয়েছে। একটা সময় হঠাৎ করে যখন ওরা অর্ডার করে দিচ্ছে যে এই সিলেক্টেড হয়েছে ওই সিলেক্টেড, তখন আমার অ্যাডভোকেট বললো আমার ক্লায়েন্টের কেসটা সুপ্রিম কোর্টে। তখন মনু সিংভি আর ওখানে একজন জয়দীপ গুপ্তা ছিলেন।
তারা বললেন যে এরকম না, উনি তো একদম, আমি যেটা আমার অ্যাডভোকেটের কাছে শুনেছি যে উনি তো একদম প্রসেসটা নিয়ে কোশ্চেন তুলেছেন যে কিভাবে সিলেকশন হয়েছে, সিলেকশন প্রসিডিওরটা কি, নাম শর্টলিস্টেড হলো, যে সেই সিলেকশন যে 15 জনকে যে ডাকা হলো তার প্রসিডিওরটা কি আমি জানতে চাই। যদি কোনো তো ক্রাইটেরিয়া থাকতে হবে, তো এটা করলে তো এই সব টাই ডিসরাপ্টেড হয়ে যাবে। তখন অলরেডি 11টা ইউনিভার্সিটি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। কি বুঝলো সুপ্রিম কোর্টের পর কি বলার আছে? ওটা তো লাস্ট রিসোর্ট না মানুষের। ওইটা হচ্ছে সূর্যকান্তের বেঞ্চি। হ্যাঁ, ডিসমিসড কেস হয়ে গেল, শেষ। তারপরে এবারে তো বাকি তার মানে যে ইন্টেনশন নিয়ে সুপ্রিম কোর্ট ইউআর ললিতের কাছে দায়িত্বটা সমর্পণ করেছিল, দ্যাট হ্যাজ বিন স্কোয়ারলি ডিফিটেড। আপনার কাহিনী থেকে তার সেটাই আমার মনে হচ্ছে। কেন এটা আরেকটা কথা বলি, যে এত কাণ্ডের পরেও 11টা না 12টা বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত হয়নি, এবং অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের এজলাসে দাঁড়িয়ে বলছেন, আজ পর্যন্ত হয়নি। হ্যাঁ Yes, বলছি, 11টা। বলছেন যে মাই লর্ড, হোয়াট ক্যান আই ডু, দ্য অনারেবল গভর্নর ডাজন্ট পিক আপ মাই ফোনস। ওকে, এই যে একটা কমপ্লিট মানে কি বলবো স্টেলমেট, একটা কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট pitted against অ্যাটর্নি জেনারেল অফ দ্য কান্ট্রি, মাঝখানে এই সুপ্রিম কোর্টের বেঞ্চ একটা ছোটো জগন্নাথের মতো বসে আছে, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস চলে যাচ্ছে, এই ইউনিভার্সিটি গুলো কনিষ্ক দশা কাটছে না, অথচ কিছু বলছে না, না কেউ কিছু বলছে। কেন? এক পাওয়া হয়ে গেছে তো, যেটা যেটা পাওয়ার ছিল। এগুলো কি সব মানে বাণিজ্য জলে ভেসে আছে আমি ইউনিভার্সিটি? জানি না, আমার অবাক লাগছে। কোথায় মানে ভাবা যায় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, হুম, স্টেট ইউনিভার্সিটি, তারপর তো আরো আছে। তো সব থেকে যেটা খুব ইন্টারেস্টিং যে আমাদের আমি ওই পরীক্ষার ঘটনার পরে, পরীক্ষা করার পরে তো ব্যাপক প্রচারের এতে চলে আসা, আমার তো জানা ছিল না যে এত প্রচার হবে। কারণ আমি তো বাপু ভেবেছি যে একটা উপাচার্যের ঠিক যে কাজটা করা উচিত আমি সেই কাজটা করেছি উইথ অল মাই সিন্ডিকেট মেম্বার্স। হুম, একবারে 3 নীলবাতি গাড়ি সব হাজির ছিল মিটিং এ। তাদের চোখে চোখ রেখে সিন্ডিকেট মেম্বার্সরা জানিয়ে দেয় যে ওটা হতেই পারে না, এটা হবে না। পরীক্ষা অনেকদিন আগে ঠিক করা হয়েছে, পরীক্ষা হবে। আর যারা পরীক্ষা দিয়ে সবাই তৃণমূল ছাত্র পরিষদের প্রোগ্রামের সদস্য নয়। আর তৃণমূলের প্রতিষ্ঠা দিবস করার কোনো হকই তো তৃণমূল ছাত্র পরিষদের নেই। সেটা তো অন্য একটা আলাদা ব্যাপার। হ্যাঁ, because history is distorted. এরপরে যেটা আরো ইন্টারেস্টিং হলো, এটা তো একটা প্রচার হয়ে বসলো, এটা তো আমি ভাবিও নি। তারপরে দেখুন বিশ্বকর্মা পূজা, বিশ্বকর্মা পুজোতে দেখা যাচ্ছে যে ওরা একটা গভর্নমেন্ট পোর্টাল থেকে একটা ছুটি, গভর্নমেন্টের ছুটিটাকে এনে রেজিস্ট্রার আমাকে বললেন যে দিদি বিশ্বকর্মা পুজো তো সবাই ছুটি চাইছে, তো কি ছুটি দেবেন? আমি এটা দিয়ে দিই, নোটিশে দিয়ে দিই। আমি কি কে দিয়েছে এই নোটিশটা? বললো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চিঠি আপনাকে দিয়েছে? বললো না, আমাকে দেয়নি। তাহলে এটা কোথা থেকে পেলেন আপনি? বললো ওই একজন এনে দিয়েছে ওই পোর্টালে, গভর্নমেন্ট পোর্টালে। গভর্নমেন্ট পোর্টাল থেকে এনে দিলে বিশ্ববিদ্যালয় ছুটি দেবে না তো? আপনাকে যদি একটা চিঠি দিয়ে সরকার জানায় যে বিশ্বকর্মা পুজোকে ছুটি দিতে হবে, তাহলে আমাকে দিতেই হবে। কিন্তু ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি বিশ্বকর্মা পুজোর ছুটি বিদ্যালয়ে থাকে না, না, কারখানায় কারখানায় থাকে। থাকে। তখন রেজিস্টার আর ড্রাইভাররা আসে না। রেজিস্টার বললেন যাদবপুর ইউনিভার্সিটিতে ছুটি দিয়েছে। আমি যাদবপুর ইউনিভার্সিটি ছুটি দিয়েছে? ফোন করলাম যাদবপুরে অমিতাভকে, অমিতাভ তখন প্রফেসর একাডেমিক এখনো আছে। তো অমিতাভ আমাকে খুব দিদি দিদি করে, অমিতাভ তোমাদের কি ছুটি দিয়েছো নাকি? বললো ছুটি দিয়েছি মানে ওটা তো আমাদের ক্যালেন্ডারেই ঢোকানো আছে, যেহেতু যাদবপুরে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিটাই সব থেকে বড় ফ্যাকাল্টি। Exactly. আমাদের একটা ওয়ার্কশপ আছে, আমাদের একটা গোডাউন আছে, আমাদের অনেক কিছু আছে, তা আমাদের দিতে হয়। সেটা আমাদের সরকার বললো কি বললো না ব্যাপারই নেই, এটা বছরকে বছর চলে। মানে উত্তর পেয়ে গেলাম তো। তাহলে আমরা ছুটি দেব না। এবার যদি কেউ না আসে অ্যাবসেন্ট হবে। দেখছেন তো কিভাবে গভর্নমেন্টের সাথে অ্যান্টি হয়ে যাচ্ছে জিনিসগুলো। আমি যেটা উচিত কথা বলছি। কিন্তু ওই কে এসেছিল আপনার কাছে ওই ইয়েটা নিয়ে? রেজিস্টার এসেছিল। রেজিস্টার কেন ওটা এন্টারটেইন করলেন? সেটাই তো করে এসছেন বোধ হয় আগে অতীতে। এখন কেউ দিয়েছে, নিয়ে এসছে, ভেবেছেন যে ছেলে লোকজন বায়না ধরেছে ম্যাডাম যদি করে দেয়। আমি তখন এই কথা বলার পরে ছুটি তো হলো না।
আমাকে একটু জব্দ করার জন্য বর্ধমান ইউনিভার্সিটি ছুটি দিয়ে দিল, বিদ্যাসাগর ছুটি দিয়ে দিল, স্টেট ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ছুটি দিয়ে দিল। আর গুজগুজ করে মানুষের তো ছুটি ছুটি পেলেই সুবিধে, দিল দিল ঠিক আছে, কিছু নেই, ইউনিভার্সিটিতে অ্যাবসেন্ট হলে কিন্তু অ্যাবসেন্টই হবে। এবার কি করলে জানেন, তা আমি ঠিক এটা ভাবছিলাম যে এরা যে ইউনিভার্সিটি ক্যালেন্ডার যেটা ছাপে না, তাতে তো বিশ্বকর্মা ছুটিটা ছিল না, যার জন্য আমি লড়ে যেতে পেরেছি। এইবারে ক্যালেন্ডারটা হাতে পাওয়া মাত্র আগেই আমি দেখলাম, আমার মাথায় একটা স্ট্রাইক করেছিল যে আমি না একটু বিস্ফোরার মতো মনে হয়, সরকারের মাথায় একটা বিস্ফোরা টাইপের হয়ে আছি মনে হচ্ছে। দেখলাম ঠিক ঢুকিয়ে দিয়েছে। কি ঢুকিয়ে দিয়েছে জানেন? বিশ্বকর্মা পুজোয় 17ই সেপ্টেম্বর। ছুটি। মানে মনে রেখে দিয়েছে যখন ক্যালেন্ডারটা ছাপা হবে তখন এটাকে ঢুকিয়ে দেবে। আচ্ছা, এটা কতটা মানে মন্ত্রী বা তার রাজনৈতিক নেতাদের কাজ আর কতটা আমলাদের কাজ? এইটা না জানেন তো, মানে ওতপ্রোতভাবে জড়িত জিনিসটা। মানে মন্ত্রী আমলা মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি তো এখানে, হ্যাঁ, আমলা কি আর আমলা আছে? স্বাধীন চেতা আমলা নেই তো। হুম পুলিশের বড় বড় অফিসার, কমিশনার, ডিজি, চিফ জাস্টিস, তারপরে চিফ সেক্রেটারি, কেউ কি তারা নিজের ঘাড়ের উপরে মাথাখানা নিজেদের আছে? নেই তো। হুম এখানেও তাই। মানে ইভেন প্রত্যেকটি কাজে সরকারি ইন্টারফারেন্স, শিক্ষামন্ত্রীর ইন্টারফারেন্স বা তার আমলাদের ইন্টারফারেন্স, এটা চলতেই থাকছে। এখন প্রত্যেক কাজেই চলছে। তো তার মানে আপনি যখন ছিলেন তখন রাজ্যের এডুকেশন সেক্রেটারি কি বিবেক ছিল? না, তখন কে এসেছিলেন? ব্রাত্য বসু ছিলেন। না, এডুকেশন সেক্রেটারি, সেক্রেটারি সেক্রেটারি বিবেক নয়। বিবেক কুমারের পরে যিনি এসেছেন হ্যাঁ, তারপরে জিনিস। তিনিও একই রকম কর্তাবাজা। তাছাড়া আর কি বলুন না। আমি তো দেখুন ওখানে আমি সেক্রেটারিদের সঙ্গে না আমি যে খুব ডাইরেক্ট মিট করছি। ডিপিআই কে একদিন মিট করেছে। স্পেশাল সেক্রেটারি আছেন ওখানে যিনি মহিলা, তাকে মিট করেছে বেশ কয়েকবার। ট্রাইবাল মহিলা না? হ্যাঁ, ও বেশ খুব ভালো একটা মহিলা, আমাকেও খুব ভালোবাসেন। কি করবেন আর উনি? কি মিসেস টুডু না হ্যাঁ, কে? চন্দনী টুডু। হ্যাঁ, ফুল চন্দ্রানী টুডু। চন্দ্রানী না, চন্দনী। আচ্ছা, চন্দ্রানী। চন্দনী ওকে। টুডু। তো আর তার সঙ্গে এই সেক্রেটারি লেভেলের আমি কাউকে কিন্তু সেভাবে চিনি না, দেখা কোনোদিন আমার সঙ্গে হয়নি। আর বাকি তো তো গভর্নমেন্টের কনফার্মেশন। ইন্টারফেস বলতে একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে কার সঙ্গে কথা বলতে হয়, না কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন নেই? নর্মালি ইউনিভার্সিটির সরকারের থেকে যে জিনিসগুলো সরকারের অধীনে থাকবে সেগুলোই, আর বাকি তো স্ট্যাটিউট, ট্র্যাক্টর, অর্ডিন্যান্স এন্ড সিন্ডিকেট আছেই, তার মাধ্যমে তো চলবে। এটা তো কেউ বলে দেবে, ওপর থেকে মন্ত্রী বলে দেবে, মন্ত্রীকে বোঝাবো তাহলে এটা হবে, মন্ত্রীকে বললে সেটা হবে, এইভাবে তো চলতে পারে না, কখনো চলতে পারে না। এই যে দেখুন, আমি রুষা 32 crores টাকা রুষা কলকাতা বিশ্ববিদ্যালয়কে দিয়েছে। রুষাটা কি একটু বলুন আমার ওটা হচ্ছে, এটার ফুল টার্মটা হচ্ছে উম, আহ, ওটাকে আমাকে একটু, আমি এই মুহূর্তে আমার চট করে মনে পড়ছে না। কোন পারপাসে? ডেভেলপমেন্ট পারপাস, ওকে। ডেভেলপমেন্ট পারপাসে দেয় ওটা। কারা দেয়? RUSA, একবার একটু দেখে নিলে না না, সে ঠিক আছে। RUSA, এইটা রুসাতে সব সব কলেজগুলোকে দেয়, কলেজকে দেয়, ইউনিভার্সিটিকে দেয়, হ্যাঁ, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইউজিসি থেকে দেয়। তা আমাদের এখানে এই টাকাটা 2 বছর যাবত আটকে ছিল। আমি দুবার দিল্লিতে গেলাম, সঙ্গে আমার একজন জুনিয়র কলিগকে নিয়ে গেলাম, ওকে ওরুসার কোঅর্ডিনেটর আর কি, ওকে নিয়ে গেলাম। ওখানে গিয়ে একটু চেনা জানার ভিত্তিতে ইউজিসির সঙ্গে যোগাযোগ করে টোরে এই টাকাটা যাতে আমরা পাই তার সব রকম গ্রাউন্ড ওয়ার্ক আমি করে এলাম। এবার এটা তো কন্টিনিউইং প্রসেস, তাই না? এই কন্টিনিউইং প্রসেসে দেখা যায় যে কত কোটি টাকা পেলেন? 32 crores। এবার পরবর্তী যিনি ভিসি হবেন তিনি কন্টিনিউ করবেন কাজটা, তো নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই। এবার আমি চলে আসার পরে আশুতোষ যায় আবার গিয়ে ভিসি নিয়ে আসে টাকাটা, এবার টাকা রিলিজ করার যেটুকু আর অফিসিয়াল কাছে, কিন্তু তার আগে গ্রাউন্ড ওয়ার্কটা আমার করে দেওয়া আছে। কিন্তু টাকাটা পেতে পেতে এত দেরি হলো যে টাকাটা 31 মার্চের ভেতরেই খরচ করে দেয়। 31
এটা 31 মার্চের ভেতরেই খরচ করে ফেলতে হবে। এখন সেইটা সময় কোথায় হাতে? ২-৩ মাস। আচ্ছা এটার এই রুসার ওই রুসার আমার মনে পড়েছে রাষ্ট্রীয় উচ্চতর অভিযান। হুম, হুম? এটা শিক্ষা অভিযান। শিক্ষা অভিযান। রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। এই রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান এটা এটা বহুকাল ধরে চলছে। আজকের কথা না যে মমতা রায় যখন প্রভিন্সি ফিন্যান্স ছিল তখনও ছিল। তো এই রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের এই টাকাটা যদি ২ বছর আগে পাওয়া যেত তাহলে সময়টা অনেক থাকতো। আমি জানি না কি হঠাৎ কোনো একটা অদৃশ্য কারণ আছে এর পেছনে। আমি যেহেতু ভিসি পোস্টে বসে আছি তার জন্যই হয়তো সরকারের কাছ থেকে টাকাটা নিয়ে আসার ব্যাপারে হয়তোবা স্টেট গভর্নমেন্টের খুব চাপ ছিল। তো টাকাটা কি গভর্নমেন্টের আনার কথা? স্টেট গভর্নমেন্টের মাধ্যমে আসবে। ওকে, তা এমনও হতে পারে স্টেট গভর্নমেন্ট অন্য খাতে ব্যয় করে দিয়েছে। না। এই পেল তো সদ্য পেয়েছে এখন। আচ্ছা, 32 ক্রোর্স পেয়েছে। এইবার প্রশ্নটা হচ্ছে সময় খুব কম। সবথেকে যেটা যে এখন বারবার ঘন মিটিং হচ্ছে। সেই মিটিং এ বেশিরভাগ সময় উচ্চশিক্ষা দপ্তরের মানুষজনরা থাকছে না। এবং মাস্টারমশাইরা কতটা কিভাবে খরচা করতে পারবেন আমার সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। ঠিকঠাক ভাবে হবে কি? এবার আপনাকে একটু রেট্রোস্পেক্টিভলি বলি, আপনি যখন ছাত্র ছিলেন তখন কি কংগ্রেস আমল? কলেজ না, বিশ্ববিদ্যালয়ে? একদম মানে আমার পুরো ছাত্র জীবনটাই মানে স্কুল লাইফটা যখন ছিলাম তখন আমি কংগ্রেস আমল ছিল। যাই হোক, কলেজ তারপর কলেজে তখন মানে বাম জামানা বাম এসে গেছে। বাম এসে গেছে। আচ্ছা, তারপরে আপনি যখন এই অধ্যাপনার কাজে এলেন, ডিন হলেন, অমুক হলেন, তমুক হলেন, বিশ্ববিদ্যালয়ে এলেন, তখন তো বামেরা মধ্য ভবনে। মধ্যগমনে। তা তো এখানে আপনাকে কিন্তু একটা কথা আমার বলা দরকার। আপনি তো ডিনে চলে গেলেন। আমার মানে চাকরি পাওয়ার অধ্যায়ও ভারী চমৎকার। সেখানেও আমাকে হাইকোর্টে যেতে হয়েছিল একটা ইন্টারভিউর দাবিতে, বাম জামানাতে। ওকে, আর আমি কিন্তু মানে নিজের মুখে বলা উচিত নয়, তবু বলছি যখন প্রসঙ্গ তুললেন, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ৬ টা পদকধারী। তার মধ্যে গোল্ড মেডেল, সিলভার মেডেল সব আছে। আমি বেস্ট গ্র্যাজুয়েট অফ দ্য ইয়ার এর মেডেল পেয়েছিলাম। যেটা বিহারিলাল থেকে কেউ কোনোদিন পায়নি। প্রেসিডেন্সি থেকে প্রত্যেকবারই পায়। সেবারে আমি বলছি না আমি বিরাট পণ্ডিত, কিন্তু আমার নম্বরটা হাইয়েস্ট হয়ে গিয়েছিল। তার জন্য ইউনিভার্সিটি গোল্ড মেডেল, মনমোথা মেমোরিয়াল মেডেল, শান্তমণি সিলভার মেডেল, বাসন্তী দেবী সিলভার মেডেল, সমস্ত মেডেল আমার বাড়িতে ৬ টা। তাই ৬ টা মেডেল হোল্ডারকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সামান্য একটা ইন্টারভিউ দাবিতে আমাকে হাইকোর্টে পাঠিয়েছে। সেটা হচ্ছে 1989। কোন পোস্টের জন্য? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তখন বলতো অ্যাসিস্ট্যান্ট লেকচারার। লেকচারার মানে এই যে কলেজ? ইউনিভার্সিটি, ওকে, ক্যালকাটা ইউনিভার্সিটি। এবার সেখানে আমাকে ইন্টারভিউ কল করবে না। তখন ভাস্করানন্দ রায়চৌধুরী ভিসি, মধ্যগমনে বাম জামানা, ভাস্কর রায়চৌধুরী তো ডাক্তার ছিলেন। ডাক্তার ছিলেন হুম, এবং আমাকে ইন্টারভিউ কল করলো না। তা আমি তখন গেলাম ওনার কাছে, গিয়ে বললাম যে আপনি আমাকে ইন্টারভিউ কল করলেন না কেন? উনি বললেন, তোমাকে যদি এই উত্তর দিতে হয় তাহলে আমাকে এখন ১০০০ জনকে এই উত্তর দিতে হবে। আর আমি কি ১০০০ এর মধ্যে পড়ি নাকি? আপনারাই তো আমাকে বেস্ট গ্র্যাজুয়েট অফ দ্য ইয়ার এর মেডেল দিয়েছেন। আমার বাড়িতে ৬ টা মেডেল রয়েছে ইউনিভার্সিটির। কটা লোককে খুঁজে পাবেন আপনি? তারপরে আপনি এই কথা বলছেন? তা আমাকে একদম তাড়িয়ে দিল ঘর থেকে। সেদিনই প্রতিজ্ঞা করে এসেছিলাম যে টিউশন করে খাবো, তবু জবাব আমি দেব। আমি সাধারণ বাবাকে নিয়ে চলে গেলাম হাইকোর্টে, গিয়ে ভাস্করানন্দ রায়চৌধুরীর বিরুদ্ধে কেস ফাইল করে বসলাম। সেই কেসটা অরুণ প্রকাশ চ্যাটার্জির চেম্বারে ছিল। আমার বাবার বন্ধু ছিল ওখানে একজন। সেই কেসটা আপনার বাবাও কি লেখাপড়ার জগতের মানুষ? না, আমার বাবা ডিভিসির অ্যাডিশনাল চিফ অ্যাকাউন্টস অফিসার ছিলেন। ওকে, ওকে। খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে খুব দক্ষ আরকি। তো ব্যাস কেস হয়ে গেল। পেপারে হেডলাইন হয়ে গেল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ৬ টা পদকধারী সামান্য ইন্টারভিউর দাবিতে হাইকোর্টের দরজায়। ইন্টারভিউ ভিসিট চাকরি কেন দাবি করতে যাবো? ইন্টারভিউ বোর্ড আমাকে তাড়িয়ে দিতে পারে। ইন্টারভিউ ডাকিনি। আর হিস্ট্রি রিপিটস ইটসেলফ দেখুন। যেটা ২৫ বছর বয়সে আমি করেছিলাম, সেটা ৬৫ বছর বয়সে একই ছবি। শুধু সরকার বদলেছে। এরা নখদন্তটা বেশি বার করে ফেলেছে। কিন্তু তারপরে নিল না কিন্তু কাউকে। নন ফাউন্ড সুটেবল ওই কেসটা করেছিলাম বলে নন ফাউন্ড সুটেবল ডিক্লেয়ার করলো। কারণ সেই সময় যিনি জাজ ছিলেন তিনি বলেছিলেন রেজাল্টটা কোর্টে ডিক্লেয়ার করতে হবে। উনি আমার রেজাল্ট দেখে অবাক হয়ে গেছিলেন তো যে এই ক্যান্ডিডেট কি করে বাদ গেল? রেজাল্টটা কোর্টে ডিক্লেয়ার করতে হবে। তো কোর্টে ডিক্লেয়ার করতে গিয়ে আর কাউকে নিতে পারেনি, লিখেছে নন ফাউন্ড সুটেবল। এবার আবার 91 এ অ্যাপ্লাই করলাম।
সে বছরে ভাই বোধহয় নিয়ে নিয়েছে, যাই হোক নিয়ে নিয়েছে। তখন কে হয়েছে? 91 এই ভাস্কর উনিই ছিলেন। হ্যাঁ। ইন্টারভিউটা একটাও কথা বলছিল না। তার মানে 91 থেকে 2025 আপনার কলকাতা ইউনিভার্সিটির সময় অ্যাসোসিয়েশন। যদি আপনাকে তার আগে স্কলার, তার আগে পড়াশুনো, এই না, ব্যাপারটা আমি বলছি প্রশাসনিক কাজে আসা বা অধ্যাপনার কাজ। হ্যাঁ, অধ্যাপনা, তারপরে হেড ছিলাম। আমার যদি আপনি যাই হোক, আমি বুঝে গেছি আপনার প্রোগ্রেশনটা খুব মানে পরপর সিঁড়ি ভাঙা অঙ্কের সিঁড়ি মতো। ভাঙা অঙ্কের মতো। তো আপনি মাস্ট হ্যাভ, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে বাম আর এই টিএমসি, এই দুই জমানার মধ্যে 5টা মৌলিক তফাৎ বলুন, 1 2 3 4 5 করে, তাহলে আপনি কি বলবেন? এক নম্বর, প্রথমত আমি মানে এই বাম এবং এই জমানার, এই পুরো জমানাটাতে আমি ভুক্তভোগী আর কি। হ্যাঁ, তো তবুও আমি বলবো মানে যে জায়গা থেকে ভুক্তভোগী সেটাই হচ্ছে ওই অনিলায়ন বলুন আর মমতায়নই বলুন, মানে মাথা তোলা স্বাধীন চেতা মাস্টারকে পছন্দ নয়, মাথা তোলা স্বাধীন চেতা অ্যাডমিনিস্ট্রেটরকে কোনো রাজনৈতিক দলেরই পছন্দ নয়। কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক দলের কোনো ইন্টারফারেন্স ইউনিভার্সিটি বা কলেজ লেভেলে থাকবে না। স্কুল তো বাদই দিচ্ছি না না, এটা তো সিপিএম এর জমানায় দারোয়ান পর্যন্ত সিপিএম এর নাম। হ্যাঁ, এক। তারপরে এই জায়গায় আমাকে না নেওয়ার পেছনে মানে আমি তো কেস লড়ে ঢুকেছি, এখানে তো কেসে হেরে গেছি, সেটা অন্য কথা। এক। দ্বিতীয়ত হচ্ছে বাম জামানায় আর এখনের মধ্যে অপরাধের উপরে না বাম আমলে একটা ঢাকনা চাপা ছিল। অ্যাপারেন্টলি হয়তো মনে হতো যে খুব একটা বেশি ইরেগুলার নয়। না, খুব একটা ইরেগুলার না মনে হবে ওপর থেকে। কিন্তু এখানে হচ্ছে এখন যে জায়গায় গেছে আমার মানে কোনো মানে একেবারে কোনো ঢাক নেই, অপরাধ চলছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে বাম জামানাতে আমি দেখেছিলাম বেশ কিছু শিক্ষিত লোকজন কিন্তু ছিল, অ্যাডমিনিস্ট্রেশনে বলুন, প্রশাসনে বলুন, তারা তো অনিরাম হয়ে যাক, আর যেরকম আমি অনেককেই চিনি তাদের মধ্যে, মানে তারা কিন্তু শিক্ষিত, তারা কিন্তু কথাবার্তায় লেখা পড়ায় শিক্ষিত। এখন বর্তমানে মূর্খ লোকের মানে জগৎ, মানে মূর্খ লোকেরা মাথার উপর লাফছে আর কি, পুরো দস্তুর মতন। বলতে আমার বাধা নেই, না না, সে তো বটে। এবং তারা যে মূর্খ সেটা বোঝার মতন জ্ঞানও তাদের নেই। মূর্খটা বুঝতে মানে মূর্খরা তো সাধারণত কোনো কিছু বোঝে না বলেই মূর্খ, সুতরাং নিজেদের দুর্বলতা বুঝবে তাহলে তার মূর্খ হতে হবে। আর তারপর চতুর্থ যেটা আমার মনে হয় যে একটা জিনিস আমার মনে হচ্ছে, দেখুন এটা আমার মানে হয়তো বলা ঠিক নয়, কিন্তু একটা স্টেটের রাজনীতি যে দলের হাতে থাকে তাদের একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ব্যাপার থাকে, মানে তাদের সঙ্গে বিরোধী দল থাকে। এখন কিন্তু স্টেটের রাজনীতির সঙ্গে আমি সেন্ট্রাল স্টেটের মধ্যে যেটা কোথায় একটা আনহোলি অ্যালায়েন্স আমার জন্য চোখে পড়ে। আমি এটা বুঝতে পারছি না যে এটা যে ঘটনার ভিসি কেসের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, আরো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। অভয়া মামলা নিয়ে যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক, মানে ভিসি তো ভিসি ছেড়ে দিন, একটা প্রাণ চলে গেল, একটা গরিব বাড়ির মেয়েকে কষ্ট করে করে ডাক্তার বানিয়ে তাকে প্রাতিষ্ঠানিক খুন, আর কিছুই হলো না, বিচার হয়নি, বিচারের প্রহসন। তো এটাও একটা পরিবর্তন স্টেটের সঙ্গে করে, এর কোনো বিরোধী দল ব্যাপারটা পারেনি। আমার তো মনে হচ্ছে সব মিলেমিশে মিলিয়ে এক হয়ে কাজ চলছে যেন সবকিছু। ওকে, এটা খুব সিগনিফিকেন্ট অবজারভেশন আমার মনে হচ্ছে। আমি এটা নিয়ে খুব চিন্তিত, এবং আমার মনে হয় যে কোনো শিক্ষাবিদ, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটর, যেই যত উঁচু পোস্টে যাদের সৎ হয় তাদের কিন্তু এই জিনিসটা নিয়ে ভাববার বিষয় আছে যে আমি নালিশ করব কোথায়। আমার যদি একটা বিরোধী দল দেখতে পাই যে আমি সেখানে গিয়ে বললে আমার লাভ হবে, হয় না তো। দেখা যাচ্ছে যে লোকটাকে এই সরকার পছন্দ করছেন সেই লোকটাকেই আবার বিরোধী দল যারা তারাও পছন্দ করছেন, আবার আরেকটা অন্য কোনো দলও পছন্দ করছেন, কিন্তু অপছন্দ আমাকে অপছন্দ করার বেলায় সবাই কিন্তু হয়ে যাচ্ছে। আমার বাবা একটা কথা বলতেন, এটা আমার মানে সিগনিফিকেন্ট অবজারভেশন। বাবার জীবন সম্পর্কে অনেকগুলো মূল্যবান অবজারভেশন ছিল, তার মধ্যে একটা ছিল ডিসঅনেস্ট পিপল আর অলওয়েজ অর্গানাইজড, ইয়েস, এন্ড অনেস্ট পিপল আর লোনার্স। একদম ঠিক, একদম ঠিক বলেছেন। আর পঞ্চম যেটা পয়েন্ট আমি আপনাকে বলবো
সেটা হচ্ছে যে সাধারণ মানুষের, আপনি ৫টা পয়েন্ট বলতে না বলেছেন। না ঠিক আছে। মানে সাধারণ মানুষের ক্ষেত্রে আমি বাম জমানাতেও দেখেছি, এখনো দেখছি সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট বিক্ষুব্ধ। তখনও দেখেছি। মানে সাধারণ মানুষের যেটা ভালোবাসা সেটা কিন্তু আমি অকাতরে পেয়ে যাচ্ছি। হুম। এটা আমার কাছে খুব গর্বের এবং এটা আমি মনে করি এটা লার্জার দ্যান লাইফ। আচ্ছা, আলোচনার প্রায় শেষ দিকে এলাম। আপনি বলুন এই যে ব্রাত্য বসুর সঙ্গে আপনার সম্পর্কটা শেষের দিকে এত অ্যাক্রিমোনিয়াস কেন হয়ে গেল? মানে একটা অকথা কুকথা তিনি বলছেন আপনার সম্বন্ধে, প্রকাশ্য বলছেন। মনে হচ্ছে যেন আপনি ওনার মানে বাড়াবাতে ছাই নয়, আপনি ওর বাড়ি থেকে হয়তো সোনাদানা চুরি করে এনেছেন। হ্যাঁ, এটা হলো এটা আমার কাছেও তো প্রশ্ন, জানেন তো? অ্যাকচুয়ালি আমি একটা জায়গায় বলেও ছিলাম যে ব্রাত্য বসুকে আমি নাট্যকার হিসেবে বা নাটকের শিল্পী বা সিনেমার অভিনেতা হিসেবে পছন্দ করি, দেখেওছি অনেক সিনেমা, নাটক। তো এই ভদ্রলোকের এই পরিবর্তনটা কেন হলো? আমি তো তার কোনো ওই বললেন বাড়া ভাতে ছাইও দিইনি আর কোনো ঘর থেকে কিছু চুরিও করে আনিনি বা ওনার এগেনস্টে আমি কোনো খারাপ কথাও কোনোদিনও ব্যবহার করিনি, উনি করে গেছেন। তখনই এটা হয় জানেন, যখন একটা ধনী বিশ্ববিদ্যালয় হাতের বাইরে চলে যাচ্ছে। ওখান থেকে আমার কিছু আর পাওয়ার নেই। যে মাথাটা ওখানে বসে আছে সে স্বাধীন চেতা, তাকে কবজা করা যাচ্ছে না। তখন রাগ হতে থাকে তার উপর। এবার একজন কাউকে যদি কেউ ঠিক করে রাখে, যে আমি যদি ঠিক করে রাখি যে অমুক জনকে বসাবো তাহলে আমার খুব সুবিধে হবে। তখন যে এখন বসে আছে ওই জায়গায় যাকে আমি কবজা করতে পারছি না তার তো রাগ হবে। আর সেই রাগের এই আমি তো বলবো যে এই ধরনের নির্বোধ ধরনের বক্তব্য-টক্তব্যগুলো না বলাই ভালো ছিল। কারণ আমি কিন্তু কখনোই পাল্টা ওনাকে আক্রমণ করিনি। যখন এই পাখি-টাখি কি মুনিয়া-টুনিয়া করে আমাকে বলে যাচ্ছেন, তখনও আমি বলেছি যে উনার পাখির অবসেশন আছে। মনে হচ্ছে যে উনি সবসময় কখনো উনি হয়তো আমার নামে এমন বলছেন, তখনও আমি বলেছি যে আমি শিক্ষামন্ত্রীকে কখনোই বলব না মিথ্যেবাদী। আমি এটাই বলব যে উনি তো নাটকের লোক। নাটক লেখেন, নাটক করেন। তো ডায়ালগ বলেন, তো ডায়ালগ তো সবসময় মিথ্যেই হয়। হুম। আমি ঘুরিয়ে এভাবেই বলেছি। অ্যাকচুয়ালি কখন মানুষ বেপরোয়া হয়ে ওঠে জানেন? যখন ওই পার্টিকুলার জায়গাটাকে জয় করার জন্য ওই মাথাটাকে আমার দরকার। মাথাটা কিছুতেই নিচু হচ্ছে না, তখন এমন কাউকে আমাকে বসাতে হবে যে এ আমার সব স্বার্থ সিদ্ধি করবে। তার মানে একটা কথা আপনি খুব সিগনিফিক্যান্ট শব্দ ব্যবহার করলেন। একটা ধনী প্রতিষ্ঠান। সুভাষ। তার মানে এটা ধনের সঙ্গে সংশ্লিষ্ট। ধনেশ তো বটেই। একটা তো সংশ্লিষ্ট থাকবেই। তার সঙ্গে দেখুন, আমার মনে হচ্ছে অমুকের চাকরি পেলে ভালো হয়। একেবারে অনুপযুক্ত সে হয়তো। তাহলে মাথাটাকে তো আগে দরকার হবে। মাথা তো এই মাথা থাকলে তো বলবে না, না একদম হবে না। কখনো হতে পারে না। প্রমোশন হবে, ঠিকঠাক মেনে হবে। রিক্রুটমেন্ট হবে, অ্যাবসলিউটলি ঠিকঠাক মেনে হবে। কারণ আমি বারবার ১ম এ বলেছি, শেষেও বলব, চিরকাল বলে যাব যে বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য। ছাত্রদের যাতে ভালো হবে তা করতে হবে। ছাত্ররা রাজা, আমরা প্রজা। তো হুম। ছাত্রের স্বার্থে সবথেকে আশুতোষ মুখার্জিকে প্রণাম করেন, উনারা সবাই করেন, মালা পরান। আদর্শটা কোথায় গেল? হুম। উনি সারা পৃথিবী থেকে ভালো মাস্টারদের এনে বসিয়ে দিয়েছিলেন। কোথায় গেল সেগুলো? সেখানে রং কেন দেখতে যাব? আমি যদি দেখি যে তৃণমূল করে একটি লোক কিন্তু অতি বিদ্বান পণ্ডিত, ভালো পড়ায়, আমি সানন্দে তাকে নিয়ে আসবো পোস্টে। আমি যদি মানে তখন নিয়ে আসতাম। আমি যদি দেখতাম যে কোনো সিপিএম সে দারুণ পড়াশোনায় ভালো, হোক সিপিএম। আমি রং তো দেখব না। কিন্তু ওই হয়ে গেল সমস্যা। এটা কে করতে পারে? যার নিজের মাথাটা বিক্রি হয়ে যায়নি? একমাত্র সে করতে পারে। আর যাদের মাথা বিক্রি হয়ে গেছে তারা শুধু রং দেখে। হুম। সেটা বাম জামানাতেও রং দেখা, সেটা এই জমানাতেও রং দেখা। এখানে আরো একটু বাড়াবাড়ন্ত, যেহেতু বিরোধী শক্তি করে কিছু আছে বলে আমার মনে হয় না। তো শেষ দিকে প্রশ্ন যে আপনি তো এখন বেশ একজন পাবলিক স্পিকার হিসেবে আপনার নতুন অবতারে আবির্ভূত হয়েছেন। প্রচুর জায়গায় যাচ্ছেন, কথাবার্তা বলছেন, খোলা মঞ্চে ব্যবহার করছেন। এই অভিজ্ঞতাটা কেমন? এবং করতে গিয়ে কি ধরনের কাদের কাছ থেকে ডাক পাচ্ছেন? কারণ আপনাকে ডাকাটাও তো বিপজ্জনক পশ্চিমবঙ্গে কারোর পক্ষে। অদ্ভুতভাবে ডাক পাচ্ছি জানেন? সেটা তো আশ্চর্য। যে
অক্টোবর মাসে আমার কাছে ৮-৯টা সংস্থা থেকে চিঠি এলো। উপাচার্য, কেউ কোথাও উদ্বোধন, কোথাও ফেলিসিটেশন, কোথাও বিতর্ক সভার সভাপতি ইত্যাদি নানা রকম। এবার আমি যখন চলে গেলাম, এবার অনুষ্ঠানগুলো তো সব এখন, কোনটা জানুয়ারিতে, কোনটা ডিসেম্বরে। আমি তখন যখন চলে এলাম, আমি ওদের সবাইকে একটা করে মেল করলাম। লিখে দিলাম যে, নাও আই এম নট দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, প্লিজ রিথিঙ্ক দ্য ম্যাটার। নতুন ভিসি এসছেন, তিনি যেতেই পারেন। তারা আমাকে একটা সবাই একই উত্তর দেয়, জানেন, ঘুরিয়ে ফিরিয়ে এক উত্তর, যে আমরা উপাচার্যকে ডাকিনি তো, আমরা মানুষকে ডেকেছি, আর সেই মানুষের কোনো সাবস্টিটিউট। অসম্ভব হৃদয়গ্রাহী একটা কথা। আমি সেই জন্য কারা একটু বলুন তো, এই তাদের লোকেদের আমি ইন্টারভিউ করতে হ্যাঁ, চাই। এখনো যে এই ধরনের সংস্থা আছে। একটা যেমন ধরুন, প্রথম বলছি, ফার্স্ট গেলাম আমি কিশোর ভারতী স্কুল কলেজ, বেহালায়। একটা বললাম, এটা কাদের এটা হচ্ছে একজন ভদ্রলোক, উনি সুভাষ সামথিং নাম, উনি খুব আদর্শবাদী মাস্টারমশাই, যিনি স্কুল কলেজটা একই ক্যাম্পাসের মধ্যে প্রতিষ্ঠা করেন। এখনো রাজনৈতিক ছোঁয়াচ বাঁচিয়ে বাঁচিয়ে এরা চলছে। তা এরা আমার ডিপার্টমেন্টে এসে আমাকে, নট ইভেন ফান্ডেড বাই গভর্নমেন্ট, আচ্ছা নিশ্চয়ই কিছুটা, এটা পাবলিক স্কুল তো, সাউথ পয়েন্ট বা এর মতো স্কুল না, কিছুটা ফান্ড আছে। কলেজটা একটুখানি ঘেঁষা হয়ে গেছে, কিন্তু স্কুলটা কিন্তু এখনো সেভাবে চলছে। তারা আমাকে ডাকলো, আমি গেলাম, গিয়ে দেখছি পুরো বেহালা অঞ্চলের যত স্কুল আছে, ম্যাক্সিমাম সাধারণ স্কুলগুলো, তাদের টিচাররা, প্রিন্সিপালরা সব এসেছেন ওখানে। বসতে তার জায়গা পাচ্ছে না, যে যা পেরেছে, কেউ একটা ফুল নিয়ে এসছে, কেউ একটা উত্তরীয় নিয়ে এসছে, কেউ একটা বই নিয়ে এসছে, একটু দেখা করতে এসছে আমার সঙ্গে। আমি ওখানে একটা লেকচার দিয়েছি ছোটদের জন্য। এরপরে গেলাম সোনারপুর বইমেলা উদ্বোধনে। ওখানে গিয়ে দেখলাম ওটা বামপন্থীরা অর্গানাইজ করে, সেকেন্ড লার্জেস্ট বুক ফেয়ার। এবং আমি জিজ্ঞেস করে নিলাম মঞ্চে কারা থাকবে, শুনলাম ওখানে থাকবে শুভ দাশগুপ্ত ও জয়া মিত্র। ভালো লাগবে শুনে নাম দুটো। তো দেখলাম ওরা রাস্তার মোড়ে মোড়ে হোর্ডিং লাগিয়ে দিয়েছে যে সদ্য প্রাক্তন উপাচার্য আমার নাম দিয়ে সেরা বাঙালি 2025 সব ঘুরছে, স্ক্রোল করছে। আমি বাপরে, এরা তো বিশাল প্রচারে নেমেছে একদম। তো গেলাম, কি অভিজ্ঞতা যে আমার হয়েছে আমি কি বলবো জানেন। ওখানে সব বিভিন্ন ধরনের ট্রাইবাল নৃত্য ছিল, আমার ছেলের সঙ্গে ছিল। ও বলছে, মা জানো তোমরা মঞ্চে বসে আছো তো, সবাই বলছেন এক এক করে, তুমি সবাই শুধু বলছে কখন উনি বলবেন, কখন উনি বলবেন। ও তো জানে না যে আমি তোমার ছেলে বসে আছি, আমি শুনতে পাচ্ছি কখন উনি বলবেন। তারপরে তো আমি বললাম, নেবেছি যখন, আমি বোধহয় আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ লেকচারটা সেদিন সোনারপুর বইমেলাতে দিয়েছিলাম, সোশ্যাল আসপেক্টে। নেমেছি যখন, বা প্রচুর ভদ্রলোকেরা এসে আমাকে এসেছেন, এসে প্রণাম করছেন, তাদের স্ত্রী বাচ্চা নিয়ে। কেউ এসেছে আলিপুরদুয়ার থেকে, কেউ কোচবিহার থেকে, কেউ সুন্দরবন থেকে, এক রাতের জন্য টিকিট কেটে এসেছে একটা লেকচার শোনার জন্য। আমার কিরকম লাগছে আমি বোঝাতে পারবো না, খুব আনন্দ নিয়ে। তাহলে মানে বাংলার আশা আছে আপনি বলছেন? আশা আছে, নিশ্চয়ই আছে। আমরা তারপরে গেলাম, দেখুন, তারপরে গেছি সেই পুরুলিয়া, শুধু পুরুলিয়ায় সেখানে অগণিত ছাত্র, তারা কেউ ডাক্তারিও পড়ে, কেউ অঙ্কে অনার্স পাস করেছে, ট্রাইবাল বাচ্চার ছেলে মেয়ে। ওখানে একটা এটা বললাম ভারত সেবাশ্রম সংঘ। ওরা তো সমাজ সেবামূলক কাজকর্ম করে, তো ওদের ডাকে আমি গেছিলাম ওই ট্রাইবাল মানুষের মধ্যে। সেখানেও গিয়ে আমি দেখলাম বাচ্চাগুলো কিরকম আমার সঙ্গে তারা কিরকম দোস্তি পাঠাচ্ছে, বলছে দিয়ে ম্যাডাম আমাদের পথ দেখান, আপনি পথ দেখান। অদ্ভুত ব্যাপার, এইসব পার্টিগুলোতে কিছু হবে না ম্যাডাম, কি বলবো বলুন দেখি। তারপর ওখান থেকে এলাম, ফিরলাম, দিন কতকের মধ্যে আবার গেলাম কল্যাণী টাউন ক্লাব। সেখানের অভিজ্ঞতা না, তারপরে গেলাম পানিহাটিতে। ওটা হচ্ছে ওদের একটা স্কুলটার নাম হচ্ছে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, নট স্কুল, ইনস্টিটিউশন। ওটা প্রতিষ্ঠিত ওখানকার একজনের দ্বারা। এবং ওখানে গিয়ে ওখানে একটা আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলাম, বাংলার সংস্কৃতি এবং বাঙালির আবেগ। জহর সরকার ছিলেন, অপরাজিতা আঢ্য ছিলেন, মানসী চক্রবর্তী ছিলেন এবং অলকানন্দা রায়, যার মতন করে। আর চালনা করছিল পাপিয়া দেবনাথ, এবিপির। তো ওখানে মঞ্চ থেকে নেবে অনেকে তো চলে গেল। তা আমি, আমার ছেলে বললো যে শৈলী চৌধুরী ট্রিবিউটটা একটু দেখে যাবে মা। আমি চলো দেখি।
যদিও ওরা গাড়িতেই নিয়ে যাবে, অসুবিধা কিছু নেই, দেখতে বসেছি। অন্ধকারের মধ্যে 6 এ পড়া মেয়ে আর 12 ক্লাসে পড়া ছাত্র, ভিড় করে বাচ্চাগুলো আসছে। একটা করে হাতের লেখার খাতা কিংবা একটা অঙ্ক খাতা বার করে দিয়ে বলছে, "ম্যাডাম ২ টো লাইন লিখে দেবেন।" তুমি আমাকে কি করে চেনো গো? তুমি তো বড্ড ছোট। আমি তো অনেক উপরের লেভেলের মাস্টারমশাই। তখন বলছে, "আপনাকে চিনি তো। আপনাকে অনেকবার টিভিতে দেখেছি। সোশ্যাল মিডিয়ায় বাবা-মা আমাদের আপনার লেকচার শুনিয়েছে।" আশ্চর্য! ছবির সেলফি তুলছে। কত মানুষ সেলফি তুলছে। তারপরে ৮০-৮৫ বছরের বৃদ্ধ টিচার, একটা রিউনিয়ন মতন, যেমন একটা প্রোগ্রামে রিউনিয়ন হয়। টিচাররা এসেছেন, লাঠি ঠুকে, ঠুকে এসছেন। কেউ বৃদ্ধ মানুষ। এসে হাত দুটো ধরে বলছে, "সকাল থেকে খুব উত্তেজিত। আপনার আসবেন আপনি। তাই আপনাকে একটু দেখতে এসেছি।" বাহ! তাহলে জীবনের সেরা পুরস্কার পেয়েছেন। এরা পুরস্কার। তারপর কল্যাণীতে সেদিন গিয়েছি, কি বলবো জানেন? এটা তো বলবো নোবেল প্রাইজ বোধহয় পেয়ে গেলাম। কল্যাণীতে গেছি, সেখানে পুরস্কার বিতরণী সভা, তো আমার একটা লেকচার তো ছিলই, থাকবেই। তো বিভিন্ন ডিবেট, সঙ্গীত, আবৃত্তি, একটা 4 এ পড়া বাচ্চা, একদম ছোট্ট, টুপি পরেছে কানওয়ালা, এসেছে, সে প্রাইজটা নিল আমার হাত থেকে, নিয়ে বলল, "তোমাকে একটু প্রণাম করি?" বললাম, "এই ছোটদের প্রণাম করতে হয় না।" ধরেছি হাতটা। তখন বলছে, "না, তুমি না খুব ভালো। জানো তো তুমি খুব ভালো। মা-বাবা বলেছে তুমি খুব ভালো। আর তুমি যে মঞ্চ থেকে কি যে কথাগুলো বললে না, কথাগুলো না খুব ভালো।" তুমি দেখছে ৮ বছর বয়স, ৮ নয়। বিশ্বাস করিয়ে নেন কি বলছি, আমার বক্তব্যটা ওর কাছে পৌঁছেছে। সাদা ভাষায় বলছি তো। তারপর আরেকটা মেয়ে এলো 9 এ পড়ে। সে এসে বলল, বিতর্ক সভায় এসে বিতর্কে ফার্স্ট হয়েছে কল্যাণীতে। বলল, "ম্যাম, আপনার বক্তব্যটা খুব মন দিয়ে শুনেছি।" তারপর সব বুকের মধ্যে রেখে দিয়েছি। পরের কোনো বিতর্ক সভায় না এগুলো কাজে লাগিয়ে দেবো। কি বলবো খুব মানে, সপ্রতিভ বাচ্চা। খুব সপ্রতিভ বাচ্চা, এবং তাই বাচ্চাগুলোকে মানে আমি তাই কষ্ট করে যেখানে ডাকছে আমি কিন্তু যাচ্ছি। যান, যান। যাই না মানুষের হ্যাঁ, কাছে, হ্যাঁ, যাই নিশ্চয়ই। বলি তো অন্তত। অন্ধকারে তো আলো আমি জ্বালানোর লোক বারবার নেই। মানে আমি জানি না, আমি বারবার সমস্ত মানুষের মধ্যে কোনো রাজনৈতিক দলের লোক নই। কোনো রাজনীতি আমি দেখতে চাই না। আমি পরিষ্কার আপনাকে বললাম, যদি তৃণমূলের কোনো মাস্টারমশাই যদি জ্ঞানী আপনার কি হয়, একটাই পুত্র? একটাই পুত্র। আর সন্তান নেই? না। সে কি করে এখন? সে তো জুওলজি নিয়ে, সে তো আমারই ছেলে, বুঝতেই পারছেন। সে জুওলজি নিয়ে মাস্টার্স করে ও আ কিছু প্রজেক্টে কাজ করছে। ও যাই পেপার হোক, স্টেটাস, ওকে আর অধ্যাপক বানাবেন না না, এই জমানায়। হবে না, হবেও না। ও পেপার টেপার্স করে আর ভীষণ নেচার কনজারভেটর আরকি। তো এই আমার ডিপার্টমেন্টের গেটে হঠাৎ করে মমতা ব্যানার্জির ইচ্ছে হলো একটা গেট করবে। ইমারত মার্কা গেটগুলো আছে না হুম, হুম। হসপিটালে, উনার ইচ্ছে সব জেগেছে, এবং উনি টাকা দেবেন, উনিই টাকা দেবেন। তা সেই ফাইল যখন আমার কাছে পৌঁছলো, এটা খুব ইম্পোর্টেন্ট বিষয় আপনাকে বলে রাখি। সেই ফাইলটা আমি আটকে দিয়েছিলাম। বললাম, "না, অসম্ভব।" আমার পুরো ক্যাম্পাসটা একটা বটানিক্যাল গার্ডেনের মতন। গাছ-গাছালি, পাখি, নানা রকমের প্রজাতির প্রাণীর একেবারে ভরপুর সংসার। ওর গেট একটা ইমারত মার্কা গেট করার দরকার নেই। ওর গেটটাকে রেনোভেট করা যাবে। ইঞ্জিনিয়ারকে বোঝালাম যে এই ফাইল বন্ধ রাখো। মানে ওই গেটে না একটা প্রাচীন শতবর্ষের বট গাছ আছে। গাছটা এরকম ক্যানোপি হয়ে গেটটাকে ঘিরে রেখেছে। হুম। তো ওই গাছের ইমারত মার্কা গেট করলে তো কেন ওইটা কাটা পড়ে যাবে। তা আটকে দিলাম। বেশ আটকানো আছে। এবার তো আমি যেই চলে এলাম, অমনি সেই ফাইলটাকে ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার ওটাকে ভিসির কাছে ধরে দিল। এবং এই ভিসি একবারও পদার্পণ করেনি কোনোদিন বিহারীলালে। বিহারীলালের যে গাছগাছালির যে একটা অসাধারণ ইকো ফ্রেন্ডলি ক্যাম্পাস, তার কোনো ধারণাই তার নেই। সে অ্যাপ্রুভাল দিয়ে দিল। এবার যখন সেটা আমরা জানলাম, তখন ডিপার্টমেন্টের টিচাররা একটা ডিসি করলো। করে ভিসিকে জানানো হলো যে এই গাছের কোনো ক্ষতি করা চলবে না। এটা শতাব্দী, এটা তো ওয়ারেন হেস্টিংস এর বাগানবাড়ির সংলগ্ন। একেবারে হেরিটেজ গাছপালা। এই গাছ কাটা যাবে না। মানে কোনো ডালপালা ট্রিমিং বেশি করা যাবে না। লেখা হলো। বাচ্চারা ব্যাপক সিগনেচার ক্যাম্পেইন করলো, দেওয়া হলো। তারপরে নেচার ক্লাব আমি একটা তৈরি করেছিলাম। ইউনিভার্সিটিতে আমি ছোট, ছোট ক্লাব তৈরি, চেস ক্লাব, নেচার ক্লাব, মানুষকে এনগেজ করার জন্য। তো এই নেচার ক্লাব থেকে বিজ্ঞানীরা গেলেন। ভালো বড়, বড় বিজ্ঞানী আছে, পুনর বসু চৌধুরী, মৈনাক, এরা আছে খুব ভালো এরা মাস্টার। ওরা গিয়ে ভিসিকে বোঝালো। ভিসি বুঝলেন, খুব তাড়াতাড়ি বুঝে যান। বুঝলেন, বুঝে বললেন, "এ তো খুব ভালো কথা। এটা তো সমাজ সচেতনতা, প্রকৃতি সচেতনতা। তো এটা নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টকে বাচ্চারা যেন একটা চিঠি লেখে।" তো ওরা খুব হ্যাপি হয়ে গেল।
বাচ্চারা ফরেস্ট ডিপার্টমেন্টকেও চিঠি লিখলো। সেদিনটা ছিল বুধবার বৃহস্পতিবার, একটা দিন গেল, শনিবার দিন শুনশান, কলেজ ফাঁকা। করাত নিয়ে এসে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসেছিল, কি এসেছে জানি না, ইউনিভার্সিটি ইঞ্জিনিয়াররা এবং ক্যালকাটা কর্পোরেশন এসে দুটো ডালকে, যেটা ওই ক্যানাপিটা তৈরি করে রেখেছে না, কেটে উড়িয়ে দিলাম। এটাকে ট্রিমিং না বলে বুচারিং বলাটা খুব ভালো। বুচারিং শব্দটা ইউজ করা যায়। এইরকম মোটা মোটা ডাল। গাছটার ভারসাম্যটা ডেফিনেটলি নষ্ট হলো, গাছের গেটের বিউটি নষ্ট হলো। এখন বিশাল ইমারত উঠছে গেট। আমি তার পোস্টে নিয়ে আর কিছু দেখে কেঁদে, আমার ছেলে কেঁদে ভাসিয়ে দিয়েছে। আমি ভাত খেতে পারিনি সেদিন। তারপরে আমি সুভাষ দত্ত খবর পেয়ে, ওনার স্ত্রী আমাদের ওখানে পড়তেন, একটা কাজে এসেছিলেন, এসে এটা দেখে উনি আমার সঙ্গে যোগাযোগ করেন, ছবি তোলেন, আনন্দবাজারে দেন, বলে এবং ভয়ও দেখান যে গ্রিন ট্রাইব্যুনালে আমি মামলা করবো। এটাকে ট্রিমিং বলে, এটাকে বুচারিং। তাহলে ভিসি ডে যে স্প্লিট পার্সোনালিটি দেখালেন, তা একটা দিন ছুটির দিনে কেটে ফেলে দিলাম। কেননা মমতা ব্যানার্জি গেট বানাবে বলেছে না। হ্যাঁ, আমরা তো এখন জানি আসলে আমরা মহারানীর রাজত্বে আছি তো। হ্যাঁ, এখন সেই গাছের ওই জায়গাটায় আমার ছেলে সেই হর্টিকালচার থেকে একটা ফাঙ্গিসাইডস এনে এক্সপার্ট লোক দিয়ে একটা লেয়ার লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, মালিককে বলেছি আমরা। তারপরে এবার ভয় পেয়ে ইউনিভার্সিটি, আমাদের বটানি ডিপার্টমেন্টের এক প্রফেসর, সে গাছ সুমারি করেছে আর কি, কত ক্যাম্পাসে কত গাছ, তার একটা বইও এবছর বই মেলাতে বেরো। ওকে দায়িত্ব দিয়েছিল যে দেখে এসো গাছটার স্বাস্থ্য পরীক্ষা করে এসো, গাছটাকে বাঁচাতে হবে। মানে মানুষের হাত পা কেটে দিয়ে আবার মানুষটা বাঁচাবে। এবার সে এলো, আমাকে ছাড়া তো ও করবে না। আমি বললাম ম্যাডাম আপনি থাকবেন, ছিল। ও দেখে টেকে একটা রিপোর্টও সাবমিট করেছে যে গাছটার ব্যালেন্স নষ্ট করে দেওয়া হয়েছে। তো কি আছে তাতে? না, বললাম না আপনাকে একটা পুরো কথা বললাম না? রাজ্যটার ব্যালেন্স নষ্ট হয়ে গেল আপনি আর শুধু এক গাছের ওই যে জন্য। আপনাকে বললাম না যে বেসিক ডিফারেন্সের একটা বিরাট জায়গা, বিরোধী কেউ নেই, তাই ফাঁকা মাঠে টেনিদা 36টা গোল দিয়েছিল, কালকে আছে না। এরা 720টা দিচ্ছে। একদম ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার।